আজকে আমরা কেমিস্ট্রি স্টার্ট করব। পিপিটি প্রেজেন্টেশন এটাই করিনি, কারণ অনেক আইটেম রয়েছে, তোমাদের পক্ষে সেটা পসিবল হবে না। আমরা তাই স্টার্ট করছি এখানে। নাও, ফাইন। সো যে টপিকগুলো আমাদের ফার্স্টে পড়বো কেমিস্ট্রি। এবারে আমরা সবাই জানি দেয়ার আর 3 ব্রাঞ্চেস। কেমিস্ট্রি 3টে ব্রাঞ্চ রয়েছে, সবাই আমরা জানি। একটাকে বলি আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটাকে বলি অর্গানিক, একটা ইনঅর্গানিক। সিলেবাসের যে লেভেলটা কিন্তু এইচএস লেভেলে, কিন্তু আমাদেরকে সবকিছু গুছিয়ে একটা সিস্টেমেটিক ওয়েতে ব্যাপারটাকে পড়তে হবে। তো কেমিস্ট্রি যদি বলি আমরা, জেনারেলি 3টে ব্রাঞ্চ রয়েছে। একটাকে বলা হয় ইনঅর্গানিক, একটাকে বললাম ফিজিক্যাল, একটাকে অর্গানিক। এছাড়াও কিন্তু দেয়ার আর সেভারাল পার্টস, তাদেরগুলো আমাদের পরীক্ষাতে কোশ্চেন আছে। একটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। না, কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে কি কি পড়ি আমরা, কি কি টপিকগুলো নিয়ে কোশ্চেন হবে, আমি আসবো পরে পরে সেগুলোতে। না, একটা হচ্ছে ম্যাটার। ম্যাটার মানে হচ্ছে বস্তু। আমি এগুলো ইংলিশে পড়াচ্ছি এই কারণেই, কারণ পরীক্ষাতে কোশ্চেনগুলো আমাদের ইংলিশে ফেস করতে হবে। দেন ইট ইজ বেটার টু ফ্যামিলিয়ার উইথ দ্য টার্মস। যদি বলো তোমার বাংলাতে কিছু মেটেরিয়াল নেবে, অবশ্যই বাংলা মেটেরিয়াল আছে, কিন্তু যদি বলো যে আমি চেষ্টা করছি ব্যাপারটা ইংলিশে দেখানো, কারণ কোশ্চেনগুলো ইংলিশে হবে। হ্যাঁ, নাও ম্যাটার কি জিনিস যদি কেউ দেখতে না পাও, আমাকে কিন্তু ইমিডিয়েট ইনফর্ম করবে বা বুঝতে না পারলে। ম্যাটার বলতে বোঝানো হচ্ছে বস্তু বা উপাদান যেটা একটা স্পেস অকুপাইড করে, একটা এলাকাকে দখল করে, তাকে বলছি আমরা ম্যাটার। ম্যাটার ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দ্য ফিজিক্যাল স্টেট অ্যান্ড কেমিক্যাল কনস্টিটিউশন। ফিজিক্যাল স্পেস স্টেট মানে একটা ভৌত ধর্ম থাকবে, তার একটা কেমিক্যাল একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তাকে বলছি আমরা ম্যাটার। নাও এই ম্যাটারগুলোর ক্ষেত্রে অনেকগুলো এলিমেন্ট থাকে। কিরকম না, সলিড ম্যাটার থাকতে পারে, লিকুইড ম্যাটার থাকতে পারে। তো এই কম্পোজিশন অফ ম্যাটার যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই কম্পোজিশন অফ ম্যাটার এটা দুটো ভাগ রয়েছে। কম্পোজিশন মানে গঠন। যে কোনো বস্তুর ফিজিক্যাল কেমিস্ট্রি মানেই যেটা ভৌত বিষয় নিয়ে আলোচনা করবে। তো ভৌত বিষয় মানে ফিজিক্যাল এলিমেন্ট মানে যাকে আমরা টাচ করতে পারি, যাকে মেজার করতে পারি, যার নিজস্ব আয়তন আছে, নিজস্ব একটা ওজন আছে মানে ভর আছে, নিজস্ব একটা শেপ আছে। এই সমস্ত কিছু প্যারামিটারকে নিয়ে যখন স্টাডি করি, তখন তাকে বলা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। অর্থাৎ যে যত ধরনের মেকানিক্যাল অ্যাসপেক্ট অফ কেমিক্যাল রিয়াকশন উইথিন দ্য স্টাডি অফ দ্য ফিজিক্স, তাকে বলা হচ্ছে 3টে স্টেপ। 3টে স্টেপ কি বললে? 3টে স্টেপ বুঝতে পারলাম না, সরি। 3টে স্টেপ কি বুঝতে পারলাম না, কি বলবে ক্লিয়ার করবে একটু আমাকে। নাও তাহলে একটা সাবস্টেন্সেস মানে কি না, সাবস্টেন্সেস ইজ এ ম্যাটার হুইচ ক্যান নট বি সেপারেটেড ইনটু আদার কাইন্ড অফ ম্যাটার, লিকুইড সলিড গ্যাস। ভেরি গুড, ভেরি গুড। লিকুইড সলিড এন্ড গ্যাস 3টে অবস্থা রয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নাও সাবস্টেন্সেস কি কি আছে না, সাবস্টেন্সেস কে আমরা বলি সেই সমস্ত উপাদান, সেই সমস্ত ম্যাটার যেগুলোকে আমরা অন্যের থেকে আলাদা করতে পারি না ফিজিক্যাল ফোর্সের মাধ্যমে। আর এলিমেন্ট কোনটা? তার মধ্যে যে কম্পোনেন্ট গুলো। খুব সিম্পলি ব্যাপার একটা। তো এখানে যদি দেখি যে কম্পোজিশন অফ ম্যাটারগুলোর কি কি কম্পোজিশন আছে, তাহলে দেখতে পাবো দুটো কম্পোজিশনে ভাগ করি, একটা ফিজিক্যাল, একটা কেমিক্যাল। এগুলো আমাদের মনে রাখতে হবে, ফান্ডামেন্টাল পার্ট, এবং এগুলো খুব সোজা। আশা করি একবার পড়লেই তোমরা বুঝতে পারবে, বা নাও যদি পড়ো এগুলোকে মাথার মধ্যে থাকবে ইন জেনারেল প্রত্যেকেরই মধ্যে। একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস, 3 রকমের হয়। সলিড আমরা বুঝি, ফর এক্সাম্পল এনি কাইন্ড অফ স্টোন, ব্রিক্স, এগুলো সলিড উপাদান। লিকুইড কোনটা না, মিল্ক, ওয়াটার, এনি কাইন্ড অফ যেগুলো ধরো অ্যাসিড, সবই হচ্ছে লিকুইড। গ্যাস কোনটা? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, যা যা হয় সব গ্যাসিয়াস। কেমিক্যাল কম্পোনেন্ট কোনটা হয় না, কেমিক্যালের ভিত্তিতে কম্পোনেন্ট গুলোকে আমরা 3টে ভাগে ভাগ করি, একটা এলিমেন্ট, একটা কম্পাউন্ড এন্ড মিক্সচার। এই টার্মটা ইম্পর্টেন্ট। নাও এলিমেন্ট মানে হচ্ছে এই যে একটু আগে বললাম, এলিমেন্ট হচ্ছে ইট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ দ্য সাবস্টেন্সেস। একটা উপাদানের সবচেয়ে পিওরেস্ট ফর্ম কিরকম হবে? 3 রকমের এলিমেন্ট হয়। মেটাল একটা, বা হয় ধাতব, নন মেটাল অধাতব, অ্যান্ড মেটালয়েড, দুটোকে মিক্সিং করে যেটা হয় মেটালয়েড। ধাতবের মধ্যে কপার, নন মেটালের মধ্যে নাইট্রোজেন, জিঙ্ক, এই সমস্তগুলো হয়। আর মেটালয়েড মানে হচ্ছে সিলিকন। একটা এক্সাম্পল রয়েছে। কম্পাউন্ড কিরকম? অন দ্য বেসিস অফ দেয়ার ফরমেশন বলা হচ্ছে এটাকে। একটা হচ্ছে অর্গানিক, একটা ইনঅর্গানিক, জৈব অজৈব। অন দ্য বেসিস অফ মিক্সচার,
মিক্সচার মানে কিরকম, একটা হোমোজেনিয়াস, একটা হেটারোজেনিয়াস, মানে একটা একমাত্র উপাদান নিয়ে তৈরি, আর হেটারোজেনিয়াস মানে হচ্ছে অনেকগুলো মাল্টিপল উপাদান নিয়ে তৈরি। ফর এক্সাম্পল মিক্সচার অফ সুগার, কোল, স্যান্ড নিয়ে একটা উপাদান, সবকিছু মিলিয়ে হচ্ছে একটা হেটারোজেনিয়াস উপাদান। নাও এখানে যেটা কোশ্চেন গুলো হয়, এই এলিমেন্ট গুলো যে ভাগগুলো থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। ধরো একটা মেটালের নাম দিয়ে বলবে এটা কোন ধরনের মেটাল, এই ধরনের কোশ্চেন কিন্তু পিপিএসসি তে প্রিভিয়াস ইয়ারে বা বিভিন্ন সময় এসেছে। আমি কোশ্চেনগুলো দেখাবো এক এক করে। মেটাল কোনটা, তাহলে মেটাল কি না, মেটাল কাকে বলি আমরা, জাস্ট একবারই পড়লে মাথায় থাকবে এগুলো, অ্যানি কেমিক্যাল এলিমেন্ট that is an effective conductor of electricity and heat can be defined as metal। সবাই বুঝি আমরা, ধাতু বলতে তাকেই বুঝবো যার মধ্যে একটা ইলেকট্রিক কন্ডাক্টিভিটি থাকবে, যার মাধ্যমে ইলেকট্রিক যেতে পারবে, এবং at the same time the heat can be defined, the heat তার মধ্যে থেকে যাবে, তাপের প্রবাহ ঘটতে পারে, তাকে মেটাল বলবো। এই মেটালের ক্ষেত্রে 90 ধরনের মেটাল জেনারেলি পৃথিবীতে রয়েছে। নন মেটাল কোনটা, যেগুলো এমন ধরনের উপাদান যার মধ্যে কি না যেটা হার্ডনেস হতে পারে, এর মধ্যে মেকানিক্যাল অ্যাডাপ্টেবিলিটি আছে, এবং তার মধ্যে অনেক সময় ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি হয়ে থাকে, এই ধরনের মেটালগুলোকে বলছি নন মেটাল, মানে যারা প্রকৃত ধাতু নয়, অধাতব উপাদান, তাকে বলছি আমরা নন মেটাল। আর মেটালয়েড কোনটা না, মেটালয়েড পজেস দ্য ক্যারেক্টারিস্টিক অফ বোথ মেটাল এন্ড নন মেটাল, মানে মিক্সচার, মানে দুটো মিলিয়ে যেটা তৈরি হবে তাকে বলছি আমরা মেটালয়েড। এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, এই সমস্ত উপাদানগুলো কিন্তু আমরা বলছি মেটালয়েড, দুটোর বেশি মেটাল এখানে নিয়ে তৈরি হয়েছে, কিন্তু আমাদের জেনে রাখতে হয়। তারপরে ইম্পর্টেন্ট টার্ম যেটা আছে কম্পাউন্ড, খুব ইম্পর্টেন্ট টার্ম। কম্পাউন্ড কাকে বলে, কম্পাউন্ড বলতে বোঝাচ্ছে যে একটা সাবস্টেন্সেস, একটা উপাদান যার দুই বা তার বেশি উপাদান থাকবে, টু অর মোর এলিমেন্ট কেমিক্যালি কম্বাইন্ড, দুটোর বেশি উপাদান থাকবে তার মধ্যে, তাকে বলবো আমরা কম্পাউন্ড। ভেরি একটা ভালো এক্সাম্পল দিচ্ছি আমি, সবাই জানি আমরা H2O, H2O কার এক্সাম্পল, ওয়াটার এক্সাম্পল। এখানে H মানে হাইড্রোজেন, ও মানে অক্সিজেন, দুটো কম্বাইন্ডলি ফর্ম করেছে জল, তাকে বলছি আমরা ওয়াটার, H2O। তাহলে এই রকম যখন উপাদান হবে, ধরো স্কোয়ার্জ, ধৌতকল্প, ঠিক ঠিক ঠিক। আমি একটা কথাই বলি আলপনা, খুব ভালো কথা, ধৌতকল্পটা মেটালয়েড, হ্যাঁ মেটালয়েড ঠিক, ধৌতকল্প। কিন্তু আমি অ্যাকচুয়ালি বলছি যে টার্মগুলো ইংলিশে পড়ো, কারণ আমরা সবাই জানি বাংলা টার্মগুলো সবাই পড়ে এসেছি, কারণ আমরাও বাংলা মিডিয়াম থেকে বিলং করেছি, কিন্তু যখন আমরা পরীক্ষাগুলোতে ফেস করব সেখানে কিন্তু ইংলিশ টার্ম পাবো আমরা। স্পেশালি এই সমস্যাটা প্রচুর হবে সায়েন্সের ক্ষেত্রে এবং স্পেশালি হিস্ট্রির ক্ষেত্রে, কারণ আমরা সবাই এই টার্মগুলোর সঙ্গে এতটা বাংলার সঙ্গে ফ্যামিলিয়ার যে ইংলিশ টার্মটা বুঝতেই পারি। ইভেন আমরা যখন কম্পিটিটিভ পড়তাম তখন আমাদের ক্ষেত্রে সমস্যা হতো। তাই আমি বারবার আমাদের প্রেফার করবো, সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট সায়েন্স এবং হিস্ট্রিটাকে ইংলিশটাতেই পড়ো, কষ্ট হলেও পড়তে হবে, কারণ ওটা আমাদের ফিউচারে গিয়ে অনেক পরীক্ষাতে হেল্প করবে, কারণ ওই টার্মগুলো আমরা বুঝতে পারি না। বাকি জিওগ্রাফি টার্ম ছোট থেকে আমরা ইংলিশ বাংলা পড়ে এসেছি, বাকি অন্য সাবজেক্ট ইংলিশ বাংলা দুটোই আমাদের কাছে জানা আছে, কিন্তু হিস্ট্রি এমন একটা সাবজেক্ট আর সায়েন্স এমন একটা সাবজেক্ট, যে দুটো সাবজেক্টের ইংলিশ টার্মগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এবং দেখবে এখন যে নতুন বইগুলো বেরোচ্ছে, সেই কম্পিটিটিভ এক্সামের বই হোক বা টেক্সট বই হোক, সেখানে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ব্র্যাকেটে ইংলিশ মিনিং দেওয়া আছে, যদি বাংলা বই হয়ে থাকে, এটা মাস্ট কম্পালসারি। এনিওয়ে, তাহলে কম্পাউন্ড কোনটা, যেটা হচ্ছে দুটোর বেশি কেমিক্যাল দিয়ে তৈরি হবে। যেমন ধরো কোয়ার্জ, SiO2, সিলিকা এবং অক্সিজেন দিয়ে তৈরি, এই রকম মেটেরিয়াল গুলোকে বলছি আমরা কম্পাউন্ড, বা তুমি যেটা বললে ধৌতকল্প। নাও মিক্সচার কি না, মিক্সচার হচ্ছে কি না, দুটোর বেশি এলিমেন্ট নিয়ে তৈরি বা অনেকগুলো কম্পাউন্ড নিয়ে তৈরি, মানে কম্বাইন্ড হয়েছে, কম্বাইন্ডলি তৈরি করা হয়েছে এদেরকে, তাকে বলছি আমরা মিক্সচার। তো অনেকগুলো ইম্পর্টেন্ট এখানে নাম আমি বলতে পারি, যেটা আমাদের খুব জানা দরকার আছে। কিছু কিছু মিক্সচারের মধ্যে কিরকম রয়েছে না, মিক্সচারের মধ্যে দুটো পার্ট রয়েছে বললাম, একটা বললাম যে হোমোজেনিয়াস, একটা হেটারোজেনিয়াস, মানে একই ধরনের উপাদান দিয়ে তৈরি, তখন তাকে বলছি হোমোজেনিয়াস। আর বিষমধর্মী উপাদান দিয়ে তৈরি হলে তাকে বলা হচ্ছে হেটারোজেনিয়াস। এই মিক্সচার আমরা বিভিন্ন উপায়ে ছোটবেলায় পড়তাম আমরা ভৌতবিজ্ঞান বইতে, বিভিন্ন উপায়ে মিক্সচারকে আমরা ভাগ করতে পারতাম। কিরকম, একটা ইম্পর্টেন্ট টার্ম পারলে এখানে একটু মাথায় রেখো, যদি মেটেরিয়ালের মধ্যে দেবো, যে দ্য মেথড টু সেপারেট দ্য ডিফারেন্ট মিক্সচার্স, বিভিন্ন মিক্সচার কিভাবে ভাগ করবো। তো এখানে কতগুলো নাম দেওয়া রয়েছে, যেহেতু এটা আমাদের কম্পিটিটিভের বই তাই এখানে ডিটেলসে দেওয়া নেই। একটা পার্ট রয়েছে ফিল্টারেশন,
আমরা ফিল্টার করতে পারি। বিভিন্ন লেয়ারে ফিল্টার করলে বিভিন্ন পদার্থগুলো আলাদা হয়ে যাবে। ছোটবেলায় পড়তাম, মনে আছে যে চালের সঙ্গে চুম্বক মিশিয়ে লোহা মিশানো হলো, কিভাবে আলাদা করব না, একটা চুম্বক দিয়ে উপরে মুভ করালে পাথরগুলো যেগুলো যেগুলো লোহা সেগুলো চুম্বকের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে আর চালগুলো আলাদা হয়ে যাবে। ছোটবেলায় পড়তাম আমরা। তো এইরকম ভাবে ফিল্টারেশন করতে পারি আমরা। একটা হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন মানে হচ্ছে ঊর্ধ্বপাতন, আমরা সবাই জানি। কি কি প্রসেস এটা? সাবলিমেশন মানে প্রসেস, মানে বাংলায় বলি যে পদ্ধতিতে একটা জলীয় উপাদান সরাসরি কঠিন পদার্থে পরিণত হবে বা বাষ্পে পরিণত হবে। বা ধরো একটা বাষ্প সরাসরি জল না হয়ে সরাসরি 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 বরফে পরিণত হবে, বা একটা বরফ জল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে, অর্থাৎ একটা স্টেপকে সে স্কিপ করবে, তাকে বলবো আমরা সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। এই ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেক উপাদানকে আলাদা করতে পারি। যেমন এক্সাম্পল বলতে পারি আমি ন্যাপথেলিন। ন্যাপথেলিন সবাই বাড়িতে আমরা ইউজ করেছি। তাহলে ন্যাপথেলিন কি হয়? একটা হাড় সাদা রঙের দেখতে মেটেরিয়াল, তার একটা কেমিক্যাল কম্পোজিশন আছে, সেটা বাড়িতে রাখলে আস্তে আস্তে আমরা তার স্মেলটা পাই এবং সেটা শুকিয়ে যায়, মানে উবে যায়। কর্পূর একটা হাড় উপাদান, আস্তে আস্তে সেটা উবে যায়। তাহলে এইগুলোকে বলবো আমরা সাবলিমেশন। এইটা একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা হেটারোজেনিয়াস মিক্সচারকে আলাদা করতে পারি। এগুলো পরীক্ষাতে আসে কোশ্চেনগুলো। আর একটা বলতে পারি আয়োডিন। এটা একটা এমন উপাদান যেটা আপনি কিন্তু উবে চলে যায়। তাই সাবলিমেশন একটা পদ্ধতি। আর একটা হচ্ছে সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন বা ডিসেনেশন। কিরকম এটা? সেডিমেন্টেশনের থিতিয়ে পড়া পদ্ধতি। তুমি জলের মধ্যে কিছু একটা অনেকগুলো একটা কাদা কণাকে গুলিয়ে ফেললে, দেখবে জলটা কিছুক্ষণ পর অটোমেটিক থিতিয়ে পড়ে। থিতিয়ে পড়লে কাদা কণাগুলো থিতিয়ে পড়বে, জলটা সেপারেট হয়ে যাবে। এইরকম যখন পাই আমরা কোনো কিছুকে সেপারেট করি, তখন এই টার্মটাকে বলা হয় ডিসেনেশন। এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই শব্দগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। তারপরে যেটা একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে এভাপোরেশন। এভাপোরেশন মানে কি? এখানে নেই সবগুলো। এভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীভবন, অর্থাৎ যে প্রসেসে ওয়াটার বডি থেকে সরাসরি ভেপারে কনভার্ট হয়, অর্থাৎ জল যে প্রক্রিয়াতে বাষ্পে পরিণত হয়, তাকে বলছি ইভাপোরেশন। একটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি, বিখ্যাত শব্দ। শব্দটা পারলে একটু আন্ডারলাইন করে রাখো তোমরা, মানে আমি তোমাদের পরে মেটেরিয়াল এগুলো আলাদা করে দিচ্ছি, সব মনে রাখবে বা টার্মটা খাতায় লিখে রাখো। ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এর মানে হচ্ছে কালার। এই কোশ্চেনটা কিন্তু বোধহয় বিপিএসসি 2022 এসেছিল, টিআরই 1 এসেছিল, শুনেছিলাম। আমার কাছে কোশ্চেন আছে, আমি দেখাবো, আলোচনা করবো সময় আসতে দিকে। ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে এটা কালার ইন্ডিকেট করে, অর্থাৎ আমরা যে প্রসেসে, দ্য প্রসেস ইজ ইউজড টু সেপারেট এন্ড আইডেন্টিফাই দ্য সাবস্টেন্সেস, অর্থাৎ এমন পদ্ধতি যার মাধ্যমে আমরা বিভিন্ন সাবস্টেন্সকে পৃথক করতে পারি। এখানে কি করা হয়? এটা আমরা ফিল্টার পেপার ইউজ করি। মানে ছোটবেলায় পড়তাম যে লিটমাস, তার মধ্যে কোনো লিকুইড দিলে সেটা লাল হয়ে যায়, অর্থাৎ কালার চেঞ্জ হওয়া। বিভিন্ন রকম রিয়াকশনের মাধ্যমে কালার চেঞ্জ হয় এবং সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেটা অ্যাকচুয়ালি কোন ধরনের মিক্সচার সেখানে আছে। এই প্রসেসটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি যখন শাকসবজির মধ্যে যে লোক কেমিক্যাল মিশিয়ে দেয়। ধরো একটা তুমি আজকাল দিনে বাজারে সবজি কিনলে বেশ সবুজ সবজি দেখতে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা সবুজ নয়, তাকে কালার করা হয়। সেই কালারটাকে সেপারেট করার ক্ষেত্রে এই ক্রোমাটোগ্রাফি কনসেপ্টটাকে ইউজ করা হয়। আরেকটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজ করা মানে কেলাস, বাংলায় বলি কেলাসীকরণ। কেলাস তৈরি করে, অর্থাৎ যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের কি বলবো আমি, অ্যালকোহল বা ওয়াটার বা ধরো ক্লোরোফর্ম, এই ধরনের মেটেরিয়াল গুলোকে তৈরি হয়, তার ক্রিস্টালাইজড হয়, তখন বিভিন্ন ভাবে ফরম্যাটে ভেঙে ফেলা হয়, ক্রিস্টালাইজেশন করা হয়, তাকে বলা হয় কেলাসীকরণ। এটাও কিন্তু একটা পদ্ধতি। এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে টার্মগুলো। এই যে সব লেখা রয়েছে এখানে একটা করে, ডিটেলস ফিল্টারেশন, তারপরে হচ্ছে ডিসেনেশন। এই যে দ্য প্রসেস ইজ অ্যাপ্লাইড টু এ মিক্সচার ইন হুইচ ওয়ান কম্পাউন্ড ইজ লিকুইড এন্ড আনাদার an insoluble solid heavier than the liquid, অর্থাৎ এমন ক্ষেত্রে এটা ইউজ করা হবে যেটা একটা লিকুইড এবং একটা জলের থেকে ভারী হবে, লিকুইডের থেকে ভারী হবে। মোটামুটি টার্মটা জেনে রাখবে, এই টার্মগুলো ইম্পর্টেন্ট। এগুলো সবই কিন্তু দ্য প্রসেস ফর সেপারেটিং দ্য ডিফারেন্ট মিক্সচার্স। এর সঙ্গে কতগুলো টার্ম ইম্পর্টেন্ট আমাদের। একটা হচ্ছে ডিফিউশন, আমরা সবাই জানি ডিফিউশন। ডিফিউশন কাকে বলে? ডিফিউশন মানে বুঝি আমরা ব্যাপন প্রক্রিয়া, ছোটবেলায় পড়েছি আমরা। একটা বাড়িতে গ্যাস সিলিন্ডার যদি গ্যাস লিক করে, আমরা আমাদের নাকের মধ্যে গন্ধ আসে। কিভাবে আসে? না বাতাসের কণার মধ্যে তার মলিকুলস গুলো ভেসে বেড়ায়। এই যে প্রসেসটা, দ্য স্প্রেড অফ দ্য মলিকুলস থ্রু আ সার্টেন মিডিয়া, মিডিয়া বলতে এখানে বাতাস, তো সেইটাকে বলছি আমরা ডিফিউশন।
এবং এই ডিফিউশন প্রসেসের জন্য এর পরীক্ষাতে কোশ্চেন হয় যে কোন প্রসেসের মাধ্যমে আমরা এলপিজি লিকেজ হয়েছে বুঝতে পারি, তাকে বলছে ডিফিউশন। একটা হচ্ছে এফিউশন। এই কি জিনিস? এফিউশন কথার মানে হচ্ছে যে প্রসেসে ইট ইজ দ্য এসকেপ অফ এ গ্যাস থ্রু আ টাইনি হোল, ছোট্ট একটা হোলের মাধ্যমে যখন গ্যাস বেরিয়ে আসছে। যদি একটা কোনো গ্যাসকে একটা কন্টেনারের মানে পাত্রের মধ্যে রাখা হয়, হ্যাঁ, এবং যেমন ধরো বেলুন যখন রাখা হয়, তাহলে সে যদি সে একটা ছোট কোনো ফুটো পায়, আস্তে আস্তে গ্যাসটা বাইরে বেরিয়ে আসবে ফোর্সের মাধ্যমে। এই প্রসেসটাকে বলছি এফিউশন। হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট কি জিনিস? এটা ইম্পর্টেন্ট টার্ম একটা আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে, ইভেন ফিজিক্সের ক্ষেত্রে। ফ্রিজিং পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যে তাপমাত্রায়, ফ্রিজিং পয়েন্টের উল্টোটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, আমি আসবো এটা। ফ্রিজিং পয়েন্ট হচ্ছে যে তাপমাত্রায় কোনো উপাদান বরফে পরিণত হয়। বিভিন্ন উপাদানের বিভিন্ন ফ্রিজিং পয়েন্ট আছে। আমরা জানি জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ হয়ে যায়, বা 273 কেলভিনে, 273 যে কেলভিন বলি আমরা, তাতে জল বরফে পরিণত হয়। তাহলে এই যে এইরকম যে কনসেপ্টগুলো, এই সরি 0 কেলভিনে, তাহলে এইরকম ভাবে যে পয়েন্টগুলো, যে তাপমাত্রায় কোন উপাদান বরফে পরিণত হয় তাকে বলছি ফ্রিজিং পয়েন্ট। পুরো ডিফারেন্ট কনসেপ্ট হচ্ছে মেল্টিং পয়েন্ট। দ্য মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার এট হুইচ দ্য সলিড চেঞ্জেস ইনটু লিকুইড। অর্থাৎ একটা সলিড শক্ত উপাদান যখন লিকুইডে পরিণত হয় তাকে মেল্টিং পয়েন্ট বলা হয়। এবারে বিভিন্ন অবজেক্টের মেল্টিং পয়েন্ট ডিফারেন্ট ডিফারেন্ট, এবং সেইটাকে আমরা পরে কুড়ি পয়েন্ট বলি, পরে আমি আসবো এগুলোতে। আর হচ্ছে বয়লিং পয়েন্ট। তিনটে পয়েন্ট কিন্তু আলাদা। একটা ফ্রিজিং পয়েন্ট, যখন বরফে পরিণত হবে যে তাপমাত্রায় কোনো অবজেক্ট, যে তাপমাত্রায় কোনো অবজেক্ট কঠিন থেকে তরলে পরিণত হবে, মেল্টিং পয়েন্ট। আর যে তাপমাত্রায় কোনো অবজেক্ট আস্তে আস্তে করে সেটা তার যে বয়লিং, যেখান থেকে সে ফুটন্ত অবস্থায় যাবে, সেই তাপমাত্রাকে বয়লিং পয়েন্ট বলবো। দ্য টেম্পারেচার এট হুইচ লিকুইড চেঞ্জেস ইনটু গ্যাস অর ভেপার ইজ নোন অ্যাজ দ্য বয়লিং পয়েন্ট। অর্থাৎ যে ট্রানজিশন পয়েন্ট, এটাকে বলা হয় ট্রানজিশন পয়েন্ট। ফর এক্সাম্পল, দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটতে আরম্ভ করবে। তাহলে এইটা হচ্ছে বয়লিং পয়েন্ট। এই টার্মগুলো ইম্পর্টেন্ট। এভাপোরেশন বললাম একটু আগে। মানে এগুলো সব ফান্ডামেন্টাল কনসেপ্ট। এরপরে যেটা আমাদের মনে রাখতে হবে, আরেকটা কনসেপ্ট এখানে আছে, সেটা হচ্ছে মোল। মোল বলে একটা কনসেপ্ট আছে। মোল কি জিনিস না, মোলকে আমরা মূলত অ্যাভোগাড্রোর একটা সূত্র আছে, আমরা সবাই পড়েছি অ্যাভোগাড্রোর ল। সেই অ্যাভোগাড্রোর যে হাইপোথিসিস বা অ্যাভোগাড্রোর ল, সেখানে একটা মোল বলে শব্দ আছে। এই মোল বলতে বোঝায় সাধারণত যে যে যেমন যেমন ধরো 1 গ্রাম মলিকুলার মাস, বাংলায় বললে ব্যাপারটা হবে যে 1 গ্রাম যদি কোনো উপাদান হয়, তার মধ্যে কি পরিমাণ পার্টিকুলার কোনো একটা মলিকুলস আছে, নির্দিষ্ট একটা ওজনের মধ্যে কি পরিমাণ বিশেষ কোনো একটা মলিকুলস আছে, তাকে বলছি আমরা মোল। এটা অ্যাভোগাড্রোর সূত্রের সঙ্গে রিলেটেড। এই মোল থেকে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যালগুলোর পরবর্তীকালে অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্টটার থেকে শিফট হতে পারি। না, অ্যাটমিক স্ট্রাকচার কি জিনিস তাহলে? না, অ্যাটমিক স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে যে আমরা সবাই জানি সমস্ত উপাদান একটা অণু দিয়ে তৈরি। এটা কে কনসেপ্টটা দিয়েছে? যে জন ডাল্টন 1803-তে এই অ্যাটমিক স্ট্রাকচার কনসেপ্টটা দিয়েছে। এবং অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে জেনারেলি যে কোনো ধরনের অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে, অনেক ধরনের অ্যাটমিক স্ট্রাকচার আছে আমাদের থিওরিতে। থিওরিটিক্যালি দুটো স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, একটা রাদারফোর্ডের মডেল, একটা হচ্ছে থমসন মডেল। নাও হোয়াট ইজ রাদারফোর্ড মডেল? রাদারফোর্ড মডেলে বলা হয়েছে যে কোনো অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে, এই যদি এটা গোল সার্কেল হলো, এটা যদি অ্যাটম হয়, তার ভেতরে রয়েছে একটা নিউক্লিয়াস, সবাই আমরা জানি এটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে কিছু কিছু রয়েছে ইলেকট্রনস, বিভিন্ন জায়গাতে কয়েকটা ইলেকট্রনস রয়েছে, কত কিছুগুলো ইলেকট্রনস রয়েছে। তাহলে এইরকম কনসেপ্টটা হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার অফ অফ রাদারফোর্ড। রাদারফোর্ড কে না, 1911 সালে রাদারফোর্ড তিনি একটা থিওরি দেন, তাকে আমরা অ্যাটমিক মডেলের রাদারফোর্ড স্ট্রাকচার বলি। আবার থমসন বলে একজন রয়েছেন সায়েন্টিস্ট, তিনি একটা মডেল দিয়েছেন। থমসনের মডেলটা কিরকম? থমসনের মডেলটা হচ্ছে এরকম যে এটা একটা যদি অ্যাটম হয়, তার ভেতরে অসংখ্য পরিমাণে ইলেকট্রনস রয়েছে, এখানে 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 চারদিকে ছড়িয়ে আছে ইলেকট্রনস, এবং তার বাইরে থাকবে একটা পজিটিভ স্ফেয়ার। দুটো কনসেপ্ট আলাদা। এখানে নিউক্লিয়াস রয়েছে এবং তার কোনো একটা দিকে রয়েছে ইলেকট্রনস, এটা রাদারফোর্ডের কনসেপ্ট। আর একটা কনসেপ্ট বললাম থমসনের কনসেপ্ট, সেখানে ইলেকট্রন চারদিকে ছড়িয়ে আছে এবং চারদিকটায় রয়েছে পজিটিভ, এবং বাকি বাউন্ডারিটা রয়েছে তার পজিটিভ। এইভাবে তৈরি হয়েছে
কনসেপ্ট। এবার এখান থেকে অ্যাটমিক স্ট্রাকচারে সবাই আমরা জানি অ্যাটমিক স্ট্রাকচারের যে মেন এলিমেন্ট গুলো আছে সেখানে আমরা দুটো পার্ট আমরা সবাই জানি, একটাকে বলেছি অ্যাটম আর মলিকুলস। অ্যাটম কাকে বলে সবাই আমরা জানি, দ্য অ্যাটম অফ এন এলিমেন্ট ইজ দ্যাট দ্য স্মলেস্ট পার্টিকেলস, সবচেয়ে ছোটতম একক তাকে বলছি আমরা অ্যাটমস। নাও এখানে কয়েকটা ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে অ্যাটমে, কি কি সবাই জানি আমরা, এগুলো পরীক্ষাতে জেনারেলি আসে না কিন্তু আমাদের জেনে রাখতে হবে। একটা হচ্ছে ইলেকট্রনস, একটা প্রোটনস, আর একটা হচ্ছে এখানে নিউট্রনস, সবাই আমরা জানি কম বেশি এগুলো। তো এই কনসেপ্টটা আমাদের আসে, আমাদের যদি ডাব্লিউবিসিএস কে দেখো তোমরা, আমাদের রাজ্যে ডাব্লিউবিসিএস পরীক্ষা তো এখান থেকে কোশ্চেন কখনো কখনো আসে যে ইলেকট্রনস কে আবিষ্কার করেছে, এই কোশ্চেন প্রায় আমরা পেয়েছি। প্রোটন কে আবিষ্কার করেছে, এই শব্দগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখানে সব লেখা রয়েছে। ইলেকট্রনস কে না জে থমসন 1897 ইলেকট্রন তৈরি করেন। প্রোটন কে তৈরি করেন, প্রোটন কোনটা না, প্রোটন একটা ফান্ডামেন্টাল পার্টিকেলস, যেটা কে তৈরি করেন, গোল্ডস্টেইন 1919, যেটাকে বলি আমরা পজিটিভলি চার্জ পার্টিকেল, মানে বাংলায় বললে ধনাত্মক একটা পার্টিকেলস। আর নিউট্রন কোনটা, নিউট্রন আমরা সবাই জানি, যেটা হচ্ছে কি না, এটা চাদউইক আবিষ্কার করে। এই ফাউন্ডার গুলোর নাম ইম্পর্টেন্ট, কারা এটা তৈরি করে, মানে কে এরা এগুলো আবিষ্কর্তা। চাদউইক 1932-তে তিনি এটাও দিয়েছেন। এটা একটা নিউট্রাল আনস্টেবল পার্টিকেল, নিউট্রাল অ্যান্ড আনস্টেবল পার্টিকেল। না এখানে যেটা ইম্পর্টেন্ট, এই পুরো এত ফর্মুলা এসব মত আমাদের এখন মনে রাখার প্রয়োজন নেই বলে আমি মনে করি, প্রয়োজন নেই। পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসবে না। যেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, কে আবিষ্কার করেছে, এই ধরনের কোশ্চেনগুলো আসে। তারপরে চলে আসতে হবে আমাদেরকে যে তাদের কিছু কিছু ক্যালকুলেশন আছে। তার আগে বলে দিই যে এই মডেলগুলো, যেমন বোহর মডেল, আরেকটা মডেল ছেড়ে গেলাম, এখানে আছে দেওয়া রয়েছে এক্সট্রা করে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম মডেল আছে, সব মডেল আমরা পড়তে পারবো না, কিছু কিছু জিনিস মাথায় রাখবো। দুটো যেটা বললাম, একটা রাদারফোর্ড মডেল অ্যান্ড থমসন মডেল, দুটো খুব পপুলার। এছাড়াও বোহর মডেল বলে একটা রয়েছে, বোহর অ্যাটমিক মডেল, হুইচ ইজ প্রপোজড বাই নেলস বোহর 1913। কি রিলেটেড কনসেপ্ট না, এটা একটা কোয়ান্টাম কনসেপ্ট টু এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ এন অ্যাটম। একটা অ্যাটমের যে বিহেভিয়ার সেটাকে এক্সপ্লেন করে এই বোহর অ্যাটমিক মডেল দিয়ে। বুঝা গেল, অ্যাটমিক বিহেভিয়ারটাকে মেজার করা হয় বোহর অ্যাটমিক মডেল দিয়ে। ইন ডেপথ এগুলো আমি পড়বো না এই মুহূর্তে, বলছি না তোমাদেরকে, বা তোমাদেরও পড়ার দরকার নেই, কারণ এটা অত্যাধিক চাপ হয়ে যাবে। আমাদের এমসিকিউ টার্গেট করতে হবে, কমন একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে যেতে হবে। আমরা যদি এখন ইন ডেপথ পড়তে যাই তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে চ্যালেঞ্জের হয়ে যাবে। রাদার দেন আমাদের যেটা করা উচিত যে একটা ওভারঅল পড়ে নিয়ে গিয়ে আমাদের মাল্টিপল কোশ্চেন প্র্যাকটিস করা উচিত। প্রিভিয়াস ইয়ারটাকে পুরোপুরি ফলো করা উচিত, যদিও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসবে বলে আমার মনে হয় না, বাট অ্যাটলিস্ট তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে, এবং সেই সঙ্গে সঙ্গে ওই রিলেটেড কোশ্চেন সেট আমরা দেবো, সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করা, এবং এমসিকিউ নোটও দেবো, রেডিমেড নোট এমসিকিউ, যেগুলো তোমাদের পড়তে হবে। আপাতত জাস্ট কনসেপ্ট করে পড়ে নাও, তাহলে কিছুটা আইডিয়া চলে আসবে। এবার যদি কারো এইরকম মনে হয় যে ইংলিশটা খুব হার্ড হয়ে যাচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, দেন আমাকে বলবে বা আমাদেরকে জানাবে, আমরা বাংলা নোটও আছে দিয়ে দেবো, এটাও ইচ্ছে করতে পারো, সমস্যা নেই। কিন্তু ইংলিশ যেহেতু একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, সেক্ষেত্রে ইংলিশে আমরা মেটেরিয়ালটা খুলে পড়াচ্ছি, বাট বাংলা বললেও বাংলা দিতে পারি। কিন্তু আমি এই কারণেই বলছি আমি ইংলিশটা পড়তে, কারণ ওখানে কোশ্চেনগুলো সবই ইংলিশে, সেক্ষেত্রে আমাদের বাংলা হলে একটু চাপ হয়ে যেতে পারে সেখানে গিয়ে। তাই ইংলিশে এখন থেকে যদি টার্মগুলোর সম্বন্ধে আমরা ফ্যামিলিয়ার হয়ে যাও, দেন এটা তোমাদের জন্যই বেটার হবে। নাও অ্যাটমিক অ্যান্ড মলিকুল মাসেস। ইউনিয়ন অফ কেমিস্ট, তারা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কেমিস্ট, একে IUC বলা হয়, বিখ্যাত একটা অর্গানাইজেশন। তারা বিভিন্ন ধরনের অ্যাটমিক মাসগুলোকে এক্সপ্রেস করে, কিভাবে হয় এটা না, এই অ্যাটমিক মাসগুলোর জন্য অনেক রকমের অ্যাটমিক মাস রয়েছে। they accepted the stable isotope of carbon with mass number of 12 as the standard for comparing the atomic and molecular masses of electrons, element and compound। মানে বিভিন্ন ধরনের এলিমেন্টগুলোর জন্য কিছু নির্দিষ্ট ধরনের কিন্তু আইসোটোপ তৈরি হয়। আইসোটোপ কি, আইসোটোপ মানে তার ইন্টারনাল যে এলিমেন্টগুলো। এবার আইসোটোপ কি কনসেপ্ট আমরা আসবো, এই ধরনের কোশ্চেন বিভিন্ন ধরনের পরীক্ষাতে এসেছে। যেমন ধরো অ্যাটমিক মাস কিভাবে মাপবো আমরা, খুব সিম্পল ফর্মুলা, মাস মানে কিন্তু ভর, হ্যাঁ ওজন, বস্তুটাকে বোঝায়। তাহলে মাস অফ এন অ্যাটম ডিভাইডেড বাই দা 1/12 মাস অফ দ্য কার্বন, তাহলে আমরা অ্যাটমিক মাস বের করতে পারবো। কার্বনের, আমি এক্সাম্পল দিচ্ছি কার্বনটাকে, তাহলে কার্বনের যদি আমরা অ্যাটমিক মাস বের করতে চাই তাহলে তার এখানে মলিকুলার ভ্যালুটাকে বের করতে হবে, কতগুলো মাস রয়েছে। তাহলে মাস অফ দ্য অ্যাটম ডিভাইডেড বাই 1/12 মাস অফ দ্য কার্বন,
তবেই আমরা বের করতে পারবো যে একটা পদার্থের অ্যাটমিক মাস। সেখান থেকে একটু আগে বললাম যেটা মোল। মোল কি তাহলে? এই নাম্বারটা মনে রাখবে, দ্য মোল ইজ দ্য কালেকশন অফ 6.02 ইন্টু 10⁻23 পার্টিকেলস, যেটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলি আমরা। এটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, ইংলিশে বলি অ্যাভোগাড্রো নাম্বার। ছোটবেলা থেকে পড়ে এসেছি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা ভালো করে মুখস্থ করে রাখবে। অ্যাভোগাড্রোর সংখ্যার এক্সাম্পল হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। পরীক্ষাতে অনেক সময় এটা ঘুরিয়ে আসে। ফর এক্সাম্পল এরকম দিল 6.0212 ইন্টু 10⁻10⁻, দেখা গেল 25। তাহলে আমরা তো বুঝতে পারবো না, আমরা এইরকম সংখ্যা দেখে মেরে চলে আসবো। তাই না, এই অ্যাকুরেটলি সংখ্যাটা মনে রাখবে। এই সংখ্যাটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলি, এটাকেই হচ্ছে মোল বলা হয়, এবং এটা ইংলিশে আমরা এন দিয়ে ডিনোট করি, এন সিম্বলটা দিয়ে দেখাই। এটাকে বলা হচ্ছে মোল সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা। কিভাবে হবে এটা? একটা এক্সাম্পল দিয়ে দেওয়া রয়েছে যে ফর এক্সাম্পল দ্য মোল অফ হাইড্রোজেন অ্যাটমস কত না 6 ইন্টু 2 ইন্টু 10⁻26 হাইড্রোজেন অ্যাটমস। তাহলে এবারে হাইড্রোজেন অ্যাটমসের তাহলে যা হবে, বিভিন্ন অবজেক্টের এক্সাম্পল দিয়েছে। হাইড্রোজেনের কত, হাইড্রোজেন মলিকুলসের কত, সোডিয়াম আয়নের কত, তার এই এক্সাম্পলগুলো কিন্তু সবই তার একই জিনিস। দাস সবগুলো এক্সাম্পল দেবার বলা হয়েছে দ্য মোল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট কন্টেন দ্য সেম নাম্বার অফ এন্টিটিস। অর্থাৎ সেম ধরনের নাম্বারকে ধরে রাখতে পারবে বা তার মধ্যে আছে, তার যে ভর সেইটা হচ্ছে তার মোল দিয়ে রাখতে পারি। তাহলে মোল কি না, মোল ইজ অলসো রিলেটেড টু দ্য ভলিউম অফ দ্য গ্যাসেস। একটা গ্যাসের ভলিউম মানে আয়তন, কতটা আয়তন হবে সেটাও কিন্তু মোল দ্বারাই আমরা এক্সপ্রেস করতে পারি। যেমন ধরো এক্সাম্পল দেওয়া রয়েছে 1 মোল অফ হাইড্রোজেন গ্যাস অ্যাট এনটিপি, মানে বলাচ্ছে যে 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের মোলকে যখন ভলিউম হিসেবে কনসিডার করবো। এবার কতগুলো টার্ম ইম্পর্টেন্ট এখানে আমাদের জেনে রাখতে হবে। আইসোটোপ একটা রয়েছে, আইসোবার, আর হচ্ছে আইসোটোনস। না, আইসোটোপ কি জিনিস না, আইসোটোপ বলতে বোঝাচ্ছে অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট হ্যাভিং ডিফারেন্ট মাস নাম্বার। অর্থাৎ কিছু কিছু এলিমেন্ট যাদের সেম ধরনের অ্যাটমিক নাম্বার রয়েছে কিন্তু তাদের মাসগুলো আলাদা। অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাসগুলো আলাদা, অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাসগুলো আলাদা। এইরকম ক্ষেত্রে যেমন ধরো এক্সাম্পল দিতে পারি, একটা এক্সাম্পল বলতে পারি প্রোটিয়াম বলে একটা রয়েছে অবজেক্ট, হাইড্রোজেনের একটা এলিমেন্ট। প্রোটিয়ামকে আমরা এইগুলো একটু মনে রাখবে, হাইড্রোজেনের 3টা পার্ট রয়েছে। একটাকে বলি আমরা এই যে H1, একটাকে বলি আমরা H1H2, যেটাকে বলি প্রোটিয়াম, আর একটা হচ্ছে H1 and H3। এই 3 রকমের কিন্তু এলিমেন্ট রয়েছে, 3 রকমের এলিমেন্ট আমাদের পাওয়া যায়। তাহলে এই যে 3টে এলিমেন্ট, এটাকে বলি আমরা প্রোটিয়াম, এটাকে বলি আমরা ডটেরিয়াম, এটাকে বলি আমরা ট্রিটিয়াম। এবারে ধরো এই যে এটার অ্যাটমিক নাম্বার 1, এরও 1, নিচের গুলো সবসময় অ্যাটমিক নাম্বার হয়, নিচের গুলো সবসময় অ্যাটমিক নাম্বার হয় যে কোনো সংখ্যার ক্ষেত্রে, এটা মনে রাখার দরকার তোমাদের। কিন্তু ওপরেরটা যে নিচে রয়েছে এক্সাম্পলটা আমি অন্যভাবে বোঝাচ্ছি, ওপরে রয়েছে এটার 1, এটা 2, এটা 3। তাহলে এই যে 1টা রয়েছে, তাহলে এই 1টা হচ্ছে মাস, এই 1টা 2টা তার মাস, 3টা তার মাস। অর্থাৎ একটা এমন উপাদান যাদের মাসগুলো আলাদা কিন্তু নিচের অ্যাটমিকটা সেম, এই রকম গুলোকে বলবো আমরা আইসোটোপ। মাথায় ভালো করে রেখো, একে বলা হচ্ছে আইসোটোপ। আচ্ছা, আইসোটোন কোনটা হবে? এই যে এক্সাম্পল রয়েছে এখানে রয়েছে এক্সাম্পল গুলো। আইসোবার কোনগুলো? আইসোবার বলতে বোঝানো হচ্ছে অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট হ্যাভিং দ্য সেম মাস। উল্টো, এখানে এলিমেন্ট গুলো আলাদা কিন্তু মাসগুলো তার সেম, এইরকম গুলোকে বলছি আমরা আইসোবার। আইসোবার শব্দটা আমরা জিওগ্রাফিতেও শুনবো। আইসোবার মানে হচ্ছে বায়ু চাপকে বোঝায় আমরা, দ্য লাইন জয়নিং দ্য ইকুয়াল অ্যাটমসফেরিক প্রেসার। সমান চাপযুক্ত যে লাইন পয়েন্টগুলো আছে তাকে আমরা যে লাইন দিয়ে যুক্ত করি তাকে বলি আইসোবার। কিন্তু আমাদের কেমিস্ট্রিতে আইসোবার বলতে বোঝানো হচ্ছে একটা অ্যাটম of different elements having the same mass। এই শব্দটা মনে রাখলে এনাফ। atoms of different element having the same mass number but different atomic number। উল্টোটা, এটা উল্টো। এখানে কি বলা ছিল? এখানে বলা হয়েছে এখানে ডিফারেন্ট মাস বাট সেম অ্যাটমিক নাম্বার।
উল্টো এই কনসেপ্ট আইসোটোপের পুরো উল্টো কনসেপ্ট হচ্ছে আইসোবার, বোঝা গেল। আর এটা আইসোটোনস, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম নয় আমাদের এখানে। atoms having the same number of neutrons but different mass number are called isoton. মাসগুলো সেম ডিফারেন্ট কিন্তু নিউট্রনের নাম্বারটা সেম, তাকে আইসোটোন, তাকে আমরা আইসোটোন বলছি। এই শব্দটা একটু মাথায় রাখতে হবে আমাদের। এই অ্যাটমিক নাম্বার কাকে বলে? তাহলে এখানে এই টার্মগুলো একটু আমাদের ফ্যামিলিয়ার হতে হবে, টার্মগুলো মাথায় রাখতে হবে একটু। অ্যাটমিক নাম্বার বলতে বোঝানো হচ্ছে যে নাম্বার অফ প্রোটনস অর ইলেকট্রনস অফ অ্যান অ্যাটমস অফ দ্য এলিমেন্ট ইজ কল্ড অ্যাটমিক নাম্বার। অর্থাৎ কোনো একটা উপাদান, কোনো একটা বস্তু যার আমরা অ্যাটমিক নাম্বার খুঁজে বের করতে চাইছি, মানে কত কি ধরনের তার স্ট্রাকচার, সেক্ষেত্রে যে যতগুলো তার মধ্যে নাম্বার অফ প্রোটন থাকবে বা নাম্বার অফ ইলেকট্রনস থাকবে, সেই সংখ্যাটাকে বলছি আমরা অ্যাটমিক নাম্বার। এবং মনে রাখবে এই নাম্বারটাকে আমরা জেড সিম্বল দিয়ে ইংলিশে দেখাই। এবং এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দ্য অ্যাটমিক নাম্বার অফ এনি এলিমেন্ট ইজ ইটস বেসিক ক্যারেক্টারিস্টিক্স। যে কোনো পদার্থের ক্ষেত্রে, উপাদানের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটাই মেইন জিনিস। আমরা অ্যাটমিক নাম্বার দিয়ে তাকে বুঝতে পারবো সেটা অ্যাকচুয়ালি কোন ধরনের উপাদান বা তার কি ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা খুব খুব মাথায় কিন্তু আমাদের রাখতে হবে। খুব ডেপথে গিয়ে আমাদের রাখার দরকার নেই, আমাদের তখন চাপ হয়ে যাবে, অনেক পড়তে হবে। আমরা ওভারঅল জিনিসটাকে জেনে যাব এবং যে কোশ্চেনগুলো এসেছে এমসিকিউতে বা আসে সেইগুলোকে বেশি আমরা এমফাসাইজ করবো। বারবার এক কথা কিন্তু বলছি। মাস নাম্বার এগুলো কিন্তু ক্যালকুলেশন, আমরা যদি বলতাম এখন তোমরা কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে যেগুলো লং টার্মের পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু এগুলোর প্রত্যেকটা ক্যালকুলেশন আছে, সেগুলো তো আমাদের তাহলে করতে হতো। কিন্তু এক্ষেত্রে সেটা আমাদের সেই স্কোপ নেই, সময় নেই। এটা শেখাতে হয়তো 1 ঘন্টা লেগে যাবে শুধু অ্যাটমিক নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয়। তাই আমাদের সেগুলো এখন প্রয়োজন নেই। আমরা ওভারঅল কনসেপ্টটা জানবো এবং তার সংক্রান্ত যে কোশ্চেনগুলো হয় যেটা থেকে আমরা নাম্বার পাবো, অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালাইসিস যদি করি আমরা, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে পাবো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সেটাই হচ্ছে স্মার্টলি প্রিপারেশন নেওয়া। এটা আমাদের প্রত্যেকেরই দরকার, প্রত্যেকটা চাকরির জন্য এখন দরকার। নাও মাস নাম্বার। আমার নেটওয়ার্ক তো বাবা সব ঠিকঠাক আছে, আপনার নেটওয়ার্ক প্রবলেম কেটে কেটে যাচ্ছে। আমার নেটওয়ার্ক তো যথেষ্ট ভালো আছে, হাই ইন্টারনেট স্পিড। লেট মি চেক। খুব ভালো স্পিড আমার আছে, আমি একটু জানি। লেট মি চেক। খুবই ভালো স্পিড আমার, 40-45 এমবি পার সেকেন্ডে চলছে স্পিড। আমার ব্রডব্যান্ডে কানেকশন আছে, খুব খুব ভালো ইন্টারনেট আমার আছে, থাকার তো কথা। না, ইন্টারনেট ঠিকঠাক আছে, যথেষ্ট ভালো ইন্টারনেট আছে আমার। তোমাদের কি ইন্টারনেট স্পিড ইজ ফাস্ট? ভালো আছে। আর কি কেউ ফেস করছে? ও আমারই প্রবলেম হচ্ছিল। ও ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার ইন্টারনেট ঠিকঠাকই আছে। মোবাইল নেটওয়ার্ক হলে হয়তো ইস্যু হতো, বাট এটা আমার ব্রডব্যান্ড কানেকশন, সেক্ষেত্রে ইস্যু হওয়ার কথা নয়। ওকে, কন্টিনিউ করি আমরা। সাউন্ড ঠিকই আছে। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। বুঝতে না পারলে বলবে। আমি আবারও বলছি, আমরা তোমাদেরকে 2টো ক্লাসে 3টে ক্লাসে কেমিস্ট্রি শিখিয়ে দিতে পারবো না, সেটা কারো পক্ষেই সম্ভব নয়। না আমার পক্ষে শেখানো সম্ভব, না তোমার পক্ষে শেখা সম্ভব। প্রয়োজনও নেই সেটা আমাদের জন্য। কম্পিটিটিভ এক্সামের যেটা মেন মোটো বা মেন যেটা ডিমান্ড, যে তুমি কতটা সাউন্ডলি ব্যাপারটাকে করতে পারছো ঠিকঠাকভাবে। সব পড়তে হবে এটা কেউ বলেনি। কোনটা পড়বো আর কোনটা পড়বো না, এটা এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য মেন কিন্তু আমাদের ক্রাইটেরিয়া হওয়া দরকার। এই ফিল্টারিংটা আমাদের করা শিখতে হবে প্রত্যেকটা পরীক্ষাতে। যে কোনো পরীক্ষায় তুমি প্রিপারেশন নাও না কেন, বিপিএসসি হোক, কম্পিটিটিভ এক্সাম হোক, ক্লার্কশিপ হোক বা আদার্স যে কোনো এক্সাম হোক, তাহলে সেইগুলো আমাদের ভাবতে হবে। আমরা সিলেবাস কিছু ভাস সমুদ্র, আমরা কখনো সব পড়ে শেষ করতে পারবো না। ফর এক্সাম্পল কারেন্ট অ্যাফেয়ার্স, তার কোনো শেষ নেই, অগাধ সমুদ্র। বিহারের কারেন্ট অ্যাফেয়ার তার কোনো শেষ নেই, প্রচুর জিনিস ওখানে এসেছে। এবং ওরা প্রত্যেকটা এনসিআরটিকে ফলো করে, প্রত্যেকটা ওদের কারেন্ট ইউপিএসসির স্টাডিগুলোকে ফলো করে। সেক্ষেত্রে এত ফলো করে পড়া দু মাসের মধ্যে আমাদের পক্ষে পসিবলই নয়। তাহলে আমরা কি করবো? আমরা খুব স্পেসিফিক হয়ে যাব। আমরা ঠান্ডা মাথায় ভেবে চিনতে কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না ভেবে আমরা পড়বো প্রত্যেকটা জিনিস। আবারও বলছি, সায়েন্স পোর্শনটা এমন, এখানে যদি খুব তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না হও, তাহলে একটু সায়েন্সটা কিন্তু আমার জন্য চ্যালেঞ্জিং এই বিহারের সিলেবাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের কিছু মুখস্থ বিদ্যা
অ্যাপ্লাই করতে, প্র্যাকটিক্যালি কথাটা বলে রাখছি, অ্যাপ্লাই করতে হবে, যাতে আমাদের সেটা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়বো। যদি বলো বুঝে সব পড়তে চাইবো, সেক্ষেত্রে কিন্তু টাইম টেকিং কাজ, সময় দিতে হবে। কারণ 2-3টে ক্লাসের মধ্যে একটা ফিজিক্স বা কেমিস্ট্রি শেষ করে ফেলা পসিবলই নয়, কিন্তু আমাদের হিসেব মতো তাই হবে, 2-3টে ক্লাসের মধ্যেই শেষ করতে হবে ব্যাপারটাকে। তাহলে আমরা স্পেসিফিক্যালি তোমাদেরকে ধরিয়ে দেবো এইগুলো পড়ো, এগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে আশা করি একটা ভালো কিছু রেজাল্ট তৈরি হবে, যেটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে। ওকে, নাও মাস নাম্বার কি জিনিস? মাস নাম্বারটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আপাতত। ইন এভরি অ্যাটম দেয়ার ইজ এ স্মল সেন্ট্রাল ম্যাসিভ পার্ট কল নিউক্লিয়াস। আমরা সবাই জানি এটা, একটা 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 অ্যাটমের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, আমরা সবাই জানি, যেটা সবার কেন্দ্রে থাকে, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন অবজেক্ট চারদিকে ঘোরে। আমরা ছোটবেলায় পড়তাম এরকম স্ট্রাকচারগুলো, ছবি এখানে নেই হয়তো, আমি তোমাদের পরে দেখাবো। নিউক্লিয়াস যখন থাকে চারদিকে আমরা মেটেরিয়ালগুলো ঘোরাই, ভেতরে ভেতরে এক একটা স্ট্রাকচার থাকে। তাহলে এই স্ট্রাকচারের ভেতরে যেটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াস থাকে, এবং হোয়ার অলমোস্ট অল দ্য মাস অফ দ্য অ্যাটম ইজ অ্যাজিউম টু বি কনসেন্ট্রেট, এবং মনে করা হয় ওই নিউক্লিয়াসটার চারদিকে সমস্ত মাসগুলো কিন্তু ঘোরাফেরা করবে বা থাকবে, ঠিক আছে? এবং সেই যে নিউক্লিয়াস, দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম কনসিস্ট অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস হুইচ আর কালেক্টিভলি কল্ড নিউট্রনস। নিউক্লিয়ন্স বলা হয়। প্রোটন এবং নিউট্রন এই দুটো যৌথভাবে আমরা বলি নিউক্লিয়ন, এবং the sum of the number of proton and neutron in the nucleus of an atoms of the element is called the mass, এবং এটাকে a দিয়ে দেখাই। আবার বলছি, আই রিপিট, কোন একটা উপাদানের মধ্যে যে পরিমাণ প্রোটন থাকে এবং যে পরিমাণ নিউট্রন থাকে, মানে প্রোটন প্লাস নিউট্রন এই দুটোর যোগফলকে আমরা বলবো মাস, এবং এটাকে a দিয়ে আমরা দেখাই, a সিম্বলটা দিয়ে দেখাই, আমরা a দিয়ে দেখাই। সেল বা অরবিট বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের ভাগটা। আমি একটা ছবি দেখাতে পারি তোমাদেরকে, যেমন ধরো স্ট্রাকচার অফ অ্যাটম, জাস্ট তোমাদের সার্চ করে দেখাচ্ছি, তোমাদের বেটার হবে বুঝতে, তাহলে ছবি একটা দেখাতে পারবো, কারণ এগুলো তো নাহলে হয় না। স্ট্রাকচার অফ অ্যাটম, খুব সিম্পল একটা স্ট্রাকচার যদি আমরা দেখাই তোমাদেরকে, সবাই জানি আমরা যে কোনো অ্যাটমের ক্ষেত্রে এই এরকম ব্যাপারটা কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে, ভেতরে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রনস, ভেতরে নিউট্রনস অ্যান্ড প্রোটনস। এই যে এরকম স্ট্রাকচার, রাউন্ড শেপ স্ট্রাকচার থাকে, এই রাউন্ড শেপ স্ট্রাকচার গুলোকে আমরা বলছি সেল। বলছি আমরা সেল বা অরবিট, যে পথে যেটা আছে। জেনারেলি যদি আমি এক্সাম্পল দেখি, যদি আমি হাইড্রোজেনের এক্সাম্পল দেখি, তাহলে সবার আগে থাকবে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে এক একটা ধরনের সেল তৈরি হবে। এই সেল বা অরবিট, যাকে বাংলায় বলি কক্ষপথ, এবং এটা কিভাবে দেখানো হয়, এই সেলগুলোকে দেখাই KMLNOP, এইভাবে দেখাই। সবার সামনে থাকবে কে, তারপরে থাকে এল, তারপরে থাকে এম, তারপরে ও, তারপরে পি, এইভাবে কিন্তু ঘোরাফেরা করে এক একটা জোনে এক একটা থাকে। পুরো ডিটেলস ছবি পাবো আমরা, কোথাও নিশ্চয়ই আছে। এইভাবে পার্ট 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 থাকে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রনস স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হয়। এবার প্রত্যেকটার অরবিটাল কি? An orbital is the three-dimensional space around the nucleus of an atom where there is a maximum probability of finding an electron. অর্থাৎ একটা ওই যে গোল গোলগুলো বললাম, ওর ভেতরে সবচেয়ে বেশি ইলেকট্রনস যেখানে আছে এবং সম্ভাবনা আছে বা থাকার সম্ভাবনা আছে, সেই পয়েন্টটাকে, সেই অরবিটটাকে বলছি আমরা অরবিটাল, বা সেই অঞ্চলটাকে বলছি আমরা অরবিটাল। নেক্সট, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলা হয়? দুটো টার্ম এখানে আছে, একটা ভ্যালেন্স ইলেকট্রন, একটা কোর ইলেকট্রন। ভ্যালেন্স কাকে বলবো আমরা? দ্য ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য আউটার মোস্ট অরবিট অফ দ্য অ্যাটমস। অর্থাৎ এই যে একটু বললাম, সবচেয়ে বাইরের যেটা জোনটা থাকবে, একটা অ্যাটম উইথ ভ্যালু লিখে দিলে বুঝতে পারবে আরো। ভ্যালু দেওয়া নেই এখানে, কোনো একটা ভ্যালু পেয়ে যাবো কোনো একটা জায়গাতে। এই ধরো এখানে একটা ভ্যালু দেওয়া নেই, যদিও সবচেয়ে বাইরের পোর্শনটা, সরি এটাই ছুটিয়ে দিই, সবচেয়ে বাইরের পোর্শন, ধরো এই যে সবচেয়ে বাইরের পোর্শনে আছে, সবচেয়ে বাইরের যেটা থাকবে, যে ইলেকট্রনসটা থাকবে, এই যে লেখা আছে ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য আউটার মোস্ট অরবিট, সবচেয়ে বাইরে যেটা থাকবে, এর নাম্বার থাকে 1 2 3 4 5 6 নাম্বার দিয়ে ডিনোট করা হয় কোনটা কত ইলেকট্রন। সবচেয়ে বাইরে যেটা থাকবে একে বলবো ভ্যালেন্স। খুব সিম্পল, ভ্যালেন্স টার্মটা শুনলে কঠিন মনে হলো, বাস্তবে কঠিন নয়।
এটা বাইরে যেটা থাকবে তাকে বলবো ভ্যালেন্স। কোর কোনটা? উল্টোটা, দ্য ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য ইনার অরবিট অফ দ্য অ্যাটমস, সবচেয়ে ভেতরে যেটা আছে, সবচেয়ে ভেতরে। তাহলে এখানে কি, এই ছবিটাকে আমি কনসিডার করি, দেন সবচেয়ে ভেতরে যেটা আছে, এই ভেতরটা, এটা আরেকটা ছবি হতো, এখানে নেই। সবচেয়ে ভেতরে যেটা আছে, যদি এইটাকে যদি কনসিডার করি, সবচেয়ে ভেতরে কটা, দুটো আছে। এই দুটো হলো এখানে, দুটো হলো আমাদের এখানে কোর ইলেকট্রনস। তাহলে একটা কোর, একটা হচ্ছে ভ্যালেন্স। এই টার্মটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট টার্মস, এটা আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যাফাবাউ প্রিন্সিপাল। হ্যাঁ, অ্যাফাবাউ অনেকে বলে, এটা অ্যাববাউ অনেকে বলে। এটা কি জিনিস? এটা খুব সিম্পল একটা শব্দ। অ্যাববাউ প্রিন্সিপাল গিভস দ্য প্রিন্সিপাল অফ বিল্ডিংস অফ দ্য অ্যাটমিক স্ট্রাকচার অফ দ্য এলিমেন্ট উইথ ইলেকট্রনস। সোজা ভাষায় যদি বাংলাতে বলি আমি, তাহলে কিরকম ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ইলেকট্রনস গুলোকে নিয়ে, এই যে ইলেকট্রনস, আবার বলি, এই যে এখানে তিনটে আছে, ইলেকট্রনস, প্রোটনস আর নিউট্রনস। তাহলে এই ইলেকট্রনস গুলো নিয়ে, সরি, ইলেকট্রনস গুলো নিয়ে, এই ইলেকট্রনস গুলো নিয়ে যে অ্যাটমিক স্ট্রাকচার তৈরি হয়, এখানে কিরকম আছে, এখানে দেখো রয়েছে কটা ইলেকট্রনস না, 1 2 3 4, देयर आर 4 ইলেকট্রনস। কটা নিউট্রনস, 1 2 3 4 5টা নিউট্রনস। কটা প্রোটন, 1 2 3 4 5টা রয়েছে। তাহলে ইলেকট্রন, প্রোটনস, নিউট্রন, এই তিনটা, এই সমস্তগুলো নিয়ে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে যখন যতগুলো ইলেকট্রিক্স থাকবে, ইলেকট্রনস থাকবে, যতগুলো ইলেকট্রনস নিয়ে একটা অ্যাটমিক স্ট্রাকচার তৈরি হবে, সেই স্ট্রাকচারটাকে আমরা বলছি অ্যাফাবাউ প্রিন্সিপাল। কিভাবে হয় এটা? খুব সিম্পল সিস্টেমে হয়। অ্যাকর্ডিং টু অ্যাফাবাউ প্রিন্সিপাল, দ্য অর্ডার অফ দ্য এনার্জি লেভেল অফ দ্য ভেরিয়াস সাবসেলস ইজ 1s 2s 2p 3p 3p 4s, এইভাবে 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 এগুলো হয়। এক্সকিউজ মি। ওকে, কোয়ান্টাম নাম্বার, এই নাম্বারগুলো মনে রাখলেই হবে। কোয়ান্টাম নাম্বার কাকে বলে না, quantum numbers are those numbers through which the position of electrons and their respective energy is various cell। আবার বলছি, কোয়ান্টাম নাম্বার বলতে আমরা কোয়ান্টাম ফিজিক্স কথাটা শুনেছি, আমরা অনেক সিনেমাতে কোয়ান্টাম ফিজিক্সের কথা শুনেছি। একটা সিনেমা আছে না, সবাই জানি, সেই যেটাকে অ্যান্ডম্যান বলা হয়, সেখানে কোয়ান্টাম ফিজিক্সটাকে প্রচুর দেখানো হয়েছে। মানুষ একটা ক্লিকেই ছোট হয়ে যাচ্ছে, একটা ক্লিকেই বড় হয়ে যায় মানুষ, তাই না? সেইটা যে কোয়ান্টাম ফিজিক্সের আইডিয়া। এটা কি জিনিস না, এটা একটা এমন নাম্বার থ্রু হুইচ, একটা সংখ্যাকে বোঝানো হচ্ছে। কোয়ান্টাম নাম্বারস আর দোজ নাম্বারস থ্রু হুইচ দ্য পজিশন অফ ইলেকট্রনস অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ এনার্জি ইন ভেরিয়াস সেল আর নোন। অর্থাৎ কোথায়, এই যে স্ট্রাকচারটা একটু আগে দেখালাম, কোন স্ট্রাকচারে কোথায় কতগুলো ইলেকট্রনস আছে সেটা আমরা জানতে পারবো। এবারে অনেকগুলো এখানে কোয়ান্টাম নাম্বার থাকে, এত নাম্বার আমরা জানতে পারবো, পড়তে পারবো না, শুধু নামগুলো মনে রাখবো। আমরা শুধু নামগুলো মনে রাখবো, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার। কাকে বলে, কাকে বলে পড়তে পারলে খুব ভালো, যদি না পারো, পারা যায়, তাহলেও কিন্তু খুব একটা চাপের নেই এগুলো আমাদেরকে। তো এখানে একটু মাথায় রাখতে হবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটা না, অরবিট নাম্বার অ্যান্ড দ্য কারেসপন্ডিং এনার্জি অফ দ্য ইলেকট্রনস। মানে এই যে অরবিট কোন নাম্বারে আছে, 1 নাম্বার 2 নাম্বার না কত নাম্বারে রয়েছে, এই বিভিন্ন অরবিটে বিভিন্ন স্ট্রাকচার লেয়ার, এই যে কোন নাম্বারে কোন অরবিটটা আছে এবং তার রেসপেক্টিভ নাম্বার কত এবং তার ইলেকট্রন এনার্জি সেখানে কত আছে, সেইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলেই কিন্তু আমাদেরকে এই কোয়ান্টাম নাম্বারটা আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, তারপরে যে কনসেপ্টটা আমাদের ইম্পর্টেন্ট, রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি কি, কে দিয়েছেন কনসেপ্টটা? আগে সোজা ভাষায় বলি, প্রত্যেকটা অবজেক্ট থেকে আমরা জানি কিছু রেডিয়েশন বেরিয়ে আসে। তাহলে এই যে রেডিয়েশন বেরিয়ে আসার যে কনসেপ্টটা, তাকে বলছি আমরা রেডিও অ্যাক্টিভিটি। আমরা সবাই জানি ইউরেনিয়াম, থোরিয়ামের মতো কিছু কিছু কম্পোনেন্টস আছে, যেগুলো থেকে কিছু পরিমাণ কন্টিনিউয়াসলি তেজস্ক্রিয় বিকিরণ বাইরে বেরিয়ে আসে। সেই যে তেজস্ক্রিয় বিকিরণ, সেইটাকে বলছি আমরা রেডিও অ্যাক্টিভিটি। কে দিয়েছেন কনসেপ্টটা? সবাই আমরা জানি, আশা করি জানা উচিত আমাদের, এটা আমরা ছোটবেলাতে পড়ে এসেছি। হেনরি ব্যাকারেল, তিনি ফার্স্ট এই রেডিও অ্যাক্টিভিটির কনসেপ্টটা দিয়েছিলেন। পরবর্তীকালে পিয়ের কুরি আর মাদাম কুরি
সবাই জানি দুজনে মারা গেছেন, দুজনে নোবেল পেয়েছেন যারা ইউরেনিয়াম এবং থোরিয়াম আবিষ্কার করেন, তাহলে তারাও কিন্তু এইটা নিয়ে ডিটেলসে ব্যাপারটা নিয়ে এক্সপ্লোর করেন। তাহলে রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে এমন কনসেপ্ট যেখান থেকে কোনো অবজেক্ট থেকে তার যে বিকিরণ, তার যে এনার্জি রিলিজ হয়, তাকে বলছি আমরা রেডিও অ্যাক্টিভিটি। খুব সিম্পল টার্ম একটু। রেডিও অ্যাক্টিভিটিটা কেন ইম্পর্টেন্ট? রেডিও অ্যাক্টিভিটি এখানে বলে রাখি, রেডিও অ্যাক্টিভিটিটা আরেকজন কারণে ইম্পর্টেন্ট। আমাদের যখনই আমরা পড়বো পরবর্তীকালে জিওগ্রাফির পোর্শনটা, সেখানে একটা টার্মস পাবো আমরা, যে ডেটিং। ডেটিং মানে ডেট করা নয়, ডেটিং মানে DATING। ডেটিং মানে হচ্ছে যে ডেটও নয়, ডেটিং মানে হচ্ছে যে কোনো অবজেক্টের এজ ডিটারমাইন করা, বয়স নির্ধারণ করা। দুটো মেথডে ডেটিং করা হয়, একটাকে বলি অ্যাবসলিউট ডেটিং, একটাকে বলা হয় রিলেটিভ ডেটিং। ধরো তোমার বয়স যদি আমি এক্সাম্পল একটু ধরি, ধরো গার্গী, তোমার বয়স আমি এক্সাম্পল করলাম, তোমার বয়স 50 বছর বয়স, আমি ইমাজিন করে নাও 50 ইয়ার তোমার এজ। তাহলে আমি কিভাবে বলতে পারবো? না তোমার ধরো ভাই বা বোন বা কেউ রয়েছে, আমি বলতে পারি এটা যে গার্গীর ভাইয়ের বা বোনের এজ, মানে গার্গীর এজ তার বোনের থেকে 10 বছরের বেশি, বা তার দাদার থেকে 10 বছরের কম। অর্থাৎ কারো রেফারেন্সে যখন আমি এজ নির্ধারণ করি কোনো অবজেক্টের, তখন তাকে বলবো আমরা রিলেটিভ। আর অ্যাবসলিউট কোনটা? তার অ্যাকচুয়াল, তোমার অ্যাকচুয়াল যে এজ বেসড অন ইওর ডেট অফ বার্থ, তখন তাকে বলছি আমরা অ্যাবসলিউট। তো সেই যে মেজারমেন্ট গুলো, প্রত্যেকটা অবজেক্ট কতটা পুরনো, কতদিন আগে পৃথিবীতে এসেছে, তার কি ক্যারেক্টারিস্টিক, এই সমস্তগুলো মাপার ক্ষেত্রে কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটিকে ইউজ করা হয়। এখান থেকে যে কনসেপ্টটা আসে হাফ লাইফ। হাফ লাইফ বলতে কি বোঝায়? হাফ লাইফ বলতে বোঝায় প্রত্যেকটা অবজেক্ট আস্তে আস্তে অবক্ষয় হয়। এইটা খুব খুব ইম্পর্টেন্ট, আমাদের এক্সাম এক্সপেক্টে কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি আসছি এখানে, এই জায়গাটা হাফ লাইফ বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা অবজেক্ট যখন আস্তে আস্তে ডিকেইং হয়, মানে বাংলায় বললে অবক্ষয় হয়, তখন মনে করা হয় অ্যাটলিস্ট একটা সার্টেন সময় লাগে, নির্দিষ্ট কিছু বছর লাগে, যে বছরের পর সেই অবজেক্টটার ভেতর থেকে হাফ রেডিও অ্যাক্টিভ উপাদানগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো কয়লা। কয়লা রেডিও অ্যাক্টিভ নয়, বাট কয়লার ক্ষেত্রে কি আছে, একটা এক্সাম্পল, কয়লা বলাটা ভুল হবে, ধরো একটা গাছের টুকরো, গাছের গুঁড়ি মাটির মধ্যে চাপা পড়ে আছে। মনে করা হয় যে নিয়ারলি 5772, প্রায় 5772 বছর, বা অ্যাপ্রক্সিমেটলি বললে 5700 বছর যদি সেটা মাটির তলায় থাকে, তাহলে তার মধ্যে থেকে 50% কার্বন উবে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তাহলে ওই যে সময়টাকে বলবো তার হাফ লাইফ। সেই রকম ভাবে আমাদের পৃথিবীতে কিছু কিছু উপাদান আছে, তাদের কিছু কিছু হাফ লাইফ আমরা ক্যালকুলেট করি, যেখান যাকে রেফারেন্স করে, মানে যাকে সাহায্য নিয়ে আমরা অন্য অবজেক্টের বয়স, অন্য অবজেক্টের কার্বনের পরিমাণ, এই সমস্তগুলো আমরা পরিমাপ করতে পারি। যার জন্য এই হাফ লাইফ কথাটা খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা শব্দ ইম্পর্টেন্ট, তাকে বলা হচ্ছে ডটার এলিমেন্ট। ডটার মানে আমরা মেয়ে বলি, সেই ডটার মানে, ডটার এলিমেন্ট মানে ভেতরের যে এলিমেন্টটা। অর্থাৎ কোনো অবজেক্ট যখন রিয়াকশন করে এবং রিয়াকশনের ফলে সেখান থেকে কিছু কিছু অবজেক্ট সরে যায়, সরে যাওয়ার পর শেষে আলটিমেটলি যে মেটেরিয়ালটা পড়ে থাকে বা যে উপাদানটা তৈরি হয় নতুন করে, তাকে বলবো আমরা ডটার এলিমেন্ট। এনিওয়ে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কি, এটা একটু মুখস্থ করতে হবে, এই জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলছি কিন্তু বারবার ধরে। যেমন ধরো ধরো ইউরেনিয়াম, এটা ইউরেনিয়াম, এটা তার যে মাস মলিকুলসের ওজনগুলো দেওয়া রয়েছে, মনে করা হয় 2 × 3 × 10⁻⁷, মানে 2.34 ইন্টু 10-এর পেছনে 7টা শূন্য দিয়ে গুণ করবে, যে সংখ্যাটা পাবে তোমরা, ততটা বছর একটা একটা ইউরেনিয়ামের মধ্যে হাফ পরিমাণ বিকিরণ নষ্ট হতে সময় লাগে। ইমাজিন করা যায় কত বছর একটা বয়স, এত বছর পর্যন্ত একটা ইউরেনিয়ামের মধ্যে বিকিরণ হতে থাকে। ঠিক এই কারণেই যেগুলোতে ইউরেনিয়াম বিস্ফোরণ হয়, মানে বড় বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলো বিস্ফোরণ হয়, যেমন ধরো চেরনোবিল, সেইগুলোতে আজ অব্দি এত বছর হবার পর মানুষ সেখানে তৈরি হতে পারেনি, মানুষ সেখানে বাস করতে পারে না, কারণ সেই রেডিওঅ্যাক্টিভ গুলো নষ্ট হতেই বহু সময় লাগবে। থোরিয়াম, তার একটা বয়স আছে, এরকন তার একটা বয়স আছে, এইভাবে প্রত্যেকটা উপাদানে কিছু কিছু বয়স আছে। অ্যাটলিস্ট এই কয়েকটা উপাদান তোমরা একটু মাথায় রাখবে, এটাকে হাফ লাইফ বলা হয়। এই শব্দটা ইম্পর্টেন্ট। কুড়ি একটা শব্দ, কুড়ি বলতে বোঝানো হচ্ছে দ্য রেডিও অ্যাক্টিভিটি অফ 1 গ্রাম অফ পিওর রেডিয়াম ইজ কল্ড কুড়ি। কুড়ি একটা একক হিসেবে ধরানো হয়।
মানে কতটা তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে সেটাকে আমরা ডিনোট করি কুড়ি দিয়ে। আর রাদারফোর্ড কোনটা? কুড়ির ভ্যালুটা থেকে ইম্পর্টেন্ট রাদারফোর্ডের ভ্যালুটা কি জিনিস না, অ্যামাউন্ট অফ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সেস হুইচ গিভ 10⁶ দিস ইন্টিগ্রেশন পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে 10-এর পেছনে যদি 6টা শূন্য দিই অর্থাৎ 1 মিলিয়ন মানে 10 লক্ষ বার ভেঙে ফেলার মানে ভাঙার প্রবণতাকে বলছি মানে রাদারফোর্ড কনসেপ্ট বলা হয়। যখন পারমাণবিক বিস্ফোরণ হয় মানে তেজস্ক্রিয় বিস্ফোরণ হয় তখন কি হয়? ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, কখনো ইউটিউব ভিডিও দেখবে এইভাবে অ্যানিমেশন করে বানানো হচ্ছে আছে ভিডিওগুলো, যে একটা যদি মলিকুল ভেঙে যায় মানে একটা ছোট্ট একটা তেজস্ক্রিয় উপাদান যদি ভেঙে যায়, সে ভাঙার সঙ্গে সঙ্গে দুটো হয়ে যাবে, দুটোর সঙ্গে সঙ্গে ভেঙে 4টে হয়ে যাবে, 4টের সঙ্গে সঙ্গে 16 হবে, 16টার সঙ্গে সঙ্গে 32টা হবে, এভাবে সে মাল্টিপল আকারে বাড়তে থাকবে এবং বাড়তে 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 সেই যে বিস্ফোরণ যখন হয়, সে বিস্ফোরণ থেকে বিস্ফোরণ, বিস্ফোরণ থেকে বিস্ফোরণ, এই জন্য পারমাণবিক বিস্ফোরণ যখন হয় সে অনেকটা সময় ধরে বিস্ফোরণ ঘটায় এবং যার জন্য সেটা খুব ডেঞ্জারাস। আমরা যদি এক্সাম্পল ধরি যে একটা 1 টিস্পুন 1 চা চামচের যদি আমরা পারমাণবিক চুল্লি পারমাণবিক ইউজ করি ইউরেনিয়াম বা থোরিয়াম মনে করা হয়, সেইটা দিয়ে একটা সাবমেরিন, যে সাবমেরিনটা ইলেকট্রনিক্স দিয়ে চলবে মানে ইলেকট্রোম্যাগনেটিক মেটেরিয়াল পারমাণবিক বিদ্যুৎ দিয়ে চলবে, সেইটা প্রায় 10 থেকে 12 বছর সমুদ্রের তলায় ঘুরতে পারবে। মানে এত এনার্জি তার মধ্যে আছে। আমাদের যে তারাপুর কালপক্কম যে সমস্তগুলো রয়েছে সেখানে অল্প পরিমাণ একটা বিস্ফোরণের মাধ্যমে প্রচুর এনার্জি তৈরি করা হয় এবং সেটা আমাদের এনার্জি হিসেবে মানে পাওয়ার সাপ্লাই হিসেবে বিভিন্ন জায়গায় দেওয়া হয়। তাহলে রাদারফোর্ড সেইটাকে বোঝানো হচ্ছে। কুড়ি হচ্ছে একটা একক যেটা দিয়ে রেডিও অ্যাক্টিভিটি আমরা মাপতে পারি। আর ব্যাকারেল হচ্ছে এসআই পদ্ধতিতে মাপা হয়, ব্যাকারেল বলা হয়। এইটা একটু আমাদের এগুলো ইম্পর্টেন্ট, এগুলো এক্সাম ওরিয়েন্টেড টপিক, যেটা আমাদের জেনে রাখতে হবে। নাও রেটিংটা আমি এখন বলছি, রেটিংটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। রেডিও আইসোটোপ খুব একটা ইম্পর্টেন্ট এখানে নয়, দরকার নেই, পড়ে রাখতে পারলে খুব ভালো। কেমিক্যাল বন্ডিং এটা খুব ইম্পর্টেন্ট। কেমিস্ট্রিতে অনেকগুলো কেমিক্যাল বন্ডিং হয়, একটাকে বলা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং, অ্যাটলিস্ট নামগুলো জেনে রাখো। একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, একটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডিং। আসলে একদিনে এত কিছু কিছু করারও নেই, আমাদেরকে শেষ করতে হবে এবং তোমাদেরও হাতে অল্প সময়, যাতে আমরা যদি শেষ করতে না পারলে তোমরা পড়তে পারবে না, তাই আমাদেরকে জিনিসগুলো বলে দিতে হচ্ছে, কিছু করার নেই। হয়তো আমি বুঝতে পারছি তোমাদের চাপ হয়ে যাচ্ছে একদিনে এতগুলো পড়া, একটু একটু সময় দেবে, একটু ফ্রেশ মাইন্ডে এগুলো পড়বে। আমি যখন মেটেরিয়াল দেবো একটু করে মেটেরিয়াল দিয়ে দেবো, সেখানে শর্ট করে একটু দেওয়া থাকবে এবং কোনগুলো পড়বে সেটাও কিন্তু বলা থাকবে। সেক্ষেত্রে খুব যে সব কিছু পড়তে হবে তা নয়, কিন্তু অ্যাটলিস্ট এই মেটেরিয়াল দেখে দেখে পড়াচ্ছি এই কারণেই তোমাদের সামনে একটা ভিজুয়াল তোমরা পাচ্ছ যে কোনটা কোনটা পড়বো কোনটা কোনটা পড়বো না, একটা আইডিয়া তোমাদের এখানেও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। নাও তাই চেষ্টা করো একটু, ভয় পাওয়ার কিছু নেই। দেখেও কঠিন, খুব একটা কঠিন অবশ্যই, নো ডাউট কঠিন, বাট এটাকে পড়া যাবে, এক্সাম ওরিয়েন্টেড ভাবে এটা পড়তে পারবো। আমরা কেউ এখানে ফিজিক্স কেমিস্ট্রি শিখতে আসিনি, আমরা জাস্ট এক্সামের জন্য যা রিকোয়ারমেন্ট আছে, যা ডিমান্ড, সেটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করব। ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং কথার মানে হচ্ছে যে বন্ড মানে হচ্ছে তাদের মধ্যে যে অ্যাসিমিলেশন, সংঘবদ্ধতা দুটো উপাদানের মধ্যে বা অনেকগুলো উপাদানের মধ্যে। তাহলে দ্য বন্ড ফর্মড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইলেকট্রনস ট্রান্সফর্ম ফ্রম ওয়ান অ্যাটম টু অ্যানাদার। একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন ছিল, সেটা অন্য ট্রান্সফার হয়ে অন্য কাউকে দিয়ে দিল, অন্য কোথাও চলে গেল। এই যখন ট্রান্সফার হয়ে যখন তৈরি হয় ইলেকট্রনসগুলো, তখন তাকে বলা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বা আয়োনিক বন্ডিং। ধরো তোমার কাছে 5টা ধরো চকলেট রয়েছে, তুমি অন্য কারো কাছে ধরো নেই, একটা আছে, তুমি তাকে দিয়ে দিলে, ডিস্ট্রিবিউট করলে, আরো তাকে 2টো দিয়ে দিলে, একটা ব্যালেন্সিং হলো। এইরকম কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। যেমন ধরো এক ছোট্ট এক্সাম্পল আমরা সবাই জানি, Na প্লাস প্লাস Cl মাইনাস। এখানে ইলেকট্রনের মধ্যে ভাগ কি আছে, এই যে এখানে দুটো সোডিয়ামের দুটো ইলেকট্রন বন্ডিং রয়েছে 281, ক্লোরাইডের এখানে 287, দুটো মিশিয়ে যখন তৈরি হচ্ছে এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হলো 28 আর 288। তাহলে এখানে হিয়ার ওয়ান ইলেকট্রন ইজ ডোনেটেড বাই সোডিয়াম অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই ক্লোরিন। সোডিয়াম কি করলো, এখানে সোডিয়াম একটা ইলেকট্রন এখানে দিল এবং এখানে একটা নিল, এইভাবে তৈরি। এই যে 8টা 1টাকে দিয়ে দিল, 7টা তখন হয়ে গেল 8 এবং এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে গেল। এই বন্ডিংটাকে বলা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, পড়তে পারলে খুবই ভালো, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। কি কি আছে না, দিস কম্পাউন্ড
are generally soluble in water because they generally ionize in the water. তাহলে ইলেকট্রোভ্যালেন্ট দিয়ে তৈরি হওয়া কোনো কম্পোনেন্ট, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, NaCl, এই ধরনের উপাদানগুলো খুব ইজিলি কিন্তু জলের মধ্যে গুলে যেতে পারে, কারণ তারা অটোমেটিক জলের মধ্যে যাওয়ার পর তারা আবার ইলেকট্রন ডিসচার্জ করে ফেলে, নিজেকে ভেঙে ফেলে। তো এই ধরনের দেখবে অনেক সময় আমরা যখন আমরা অনেক ক্ষেত্রে কি করি, অনেক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে জলের সঙ্গে রিয়াকশন করানো হয় অনেক ক্ষেত্রে, এই কারণে এগুলো জলের সঙ্গে সহজে ভেঙে যেতে পারে। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং কাকে বলা হচ্ছে? দ্য বন্ড ফর্মড অ্যাজ এ রেজাল্ট অফ শেয়ারিং অফ ইলেকট্রনস between two atoms in which atoms form the chemical bonding in such a way that the molecules from attain the permanent electron structure of the inert gas. একটু ব্যাপারটা কঠিন হয়ে গেল। কোভ্যালেন্ট বন্ডিং খুব সিম্পল যদি বলি, এমন একটা কনসেপ্ট যেখানে দুটো অ্যাটম থাকবে, তাদের মধ্যে কেমিক্যাল বন্ডিং হবে, কিন্তু বন্ডিংটা এমন ভাবে হবে যে একটা মলিকুলস অন্য মলিকুলসকে কিছু ধার দেবে বা অন্য কারো কাছ থেকে নেবে, এবং তাদের মধ্যে একটা সেই যে চেঞ্জ তাদের মধ্যে হবে সেটা পার্মানেন্ট হয়ে যাবে, মানে একটা পার্মানেন্ট ইলেকট্রনিক স্ট্রাকচার তৈরি করবে, অর্থাৎ ইলেকট্রনিক যে স্ট্রাকচার গুলো হয় সেটা পুরো চেঞ্জ হয়ে নতুন ধরনের একটা স্ট্রাকচার তৈরি করবে। এরকম গুলোকে বলবো আমরা কোভ্যালেন্ট বন্ডিং। এক্সাম্পল একটা যদি দিই এখানে, এক্সাম্পল এখানে যেমন ধরো HCl হাইড্রোক্লোরিক, বা ধরো NH3, এই ধরনের যে ব্যাপারগুলো, এই ধরনের বন্ডিং গুলো টোটালি একটা পার্মানেন্ট নতুন একটা উপাদান তৈরি করবে, এই ধরনের গুলোকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ডিং। অক্সিডেশন, রিডাকশন, বা ধরো কার্বনেশন, এই যে শব্দগুলো, হ্যাঁ, বা হচ্ছে হাইড্রোলাইসিস, এই শব্দগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু পড়ে রাখতে পারো তোমরা, মানে পড়ে রাখা দরকার। এগুলো এখনো অবধি আমি দেখিনি পরীক্ষাতে এসেছে, মানে অ্যাটলিস্ট বিপিএসসির পরীক্ষাতে, তবে যদি সুযোগ হয় একটু পড়ে রাখবে। অক্সিডেশন বলতে বোঝানো হচ্ছে এটা একটা কেমিক্যাল প্রসেস যেখানে 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 ইলেকট্রোম্যাগনেটিক অ্যাটমগুলো কি করে অনেকগুলো কম্পাউন্ডে ভেঙে যেতে পারে, যেমন ধরো Mg2O3 CO2 দুটো মিলিয়ে দেখো এখানে ভেঙে গিয়ে নতুন একটা কম্পোনেন্ট তৈরি করেছে, অক্সিডেশন বলা হচ্ছে। রিডাকশন কোনটা হচ্ছে? রিডাকশন হচ্ছে এখানে একটা কেমিক্যাল প্রসেস এটা একটা এমন কেমিক্যাল প্রসেস যেখানে কি হয় না, যেখানে ইলেকট্রোপজিটিভ অ্যাটমস, যেমন ধরো ক্লোরিন H2S, এটা গিয়ে নতুন একটা কম্পোনেন্ট তৈরি করছে, প্লাস সঙ্গে একটা নতুন সাবস্টেন্সেস তৈরি করছে। আচ্ছা, এরপরে যেটা আছে অ্যাসিডস, বেসেস অ্যান্ড সল্ট, এগুলো অবধি অন্তত করি আজকে আমরা। অ্যাসিড কোনটা, অ্যাসিড কি জিনিস, এগুলো সম্বন্ধে খুব ডিটেলসে পড়তে হবে এমন নয়। An acid may be defined as a substance which releases one or more H plus ion in an aqueous solution, অর্থাৎ যখন তাকে আমরা সলিউশনে কনভার্ট করব বা সেখানে অনেকগুলো কিন্তু এক বা একের বেশি বা অনেকগুলো H প্লাস আয়ন কিন্তু সেটা রিলিজ করবে। এবারে অ্যাসিডের কি প্রপার্টিস হয় সবাই জানি আমরা, ইট টেস্ট সোর, ইট টার্নস ব্লু লিটমাস পেপার রেড, নীল লিটমাস কালারকে এটাকে লাল করে ফেলবে লিটমাসের দ্রবণে দিলে। এর মধ্যে হাইড্রোজেন আয়ন্স থাকবে, এটা মাস্ট ম্যান্ডেটরি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো অ্যাসিড হতে হলে তার মধ্যে অ্যাটলিস্ট 1, 2 বা তার বেশি কোনো একটা হাইড্রোজেন আয়ন সেখানে থাকতে হবে। ইট ডোনেট প্রোটন, সবসময় প্রোটনকে সে রিলিজ করে ফেলে, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ইট টার্নস মিথাইল অরেঞ্জ পিঙ্ক, মিথাইল অরেঞ্জের মধ্যে পিঙ্ক কালার তৈরি হয়। কিছু কমন অ্যাসিডের এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড যাকে HCl বলি, নাইট্রিক অ্যাসিড যাকে আমরা HNO3 বলি, সালফিউরিক অ্যাসিড যাকে H2SO4 বলি, অ্যাসিটিক অ্যাসিড যাকে CO3 COOH বলি। এইরকম কয়েকটা ইম্পর্টেন্ট টার্মস। বাই দ্য ওয়ে অ্যাসিটিক অ্যাসিড নামটা একটু মনে রাখবে, এই ধরনের সিম্বলটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। এছাড়াও ফর্মিক অ্যাসিড HCOOH, এই টার্মগুলো দুটো ইম্পর্টেন্ট, মানে এই দুটো সিম্বলগুলো ইম্পর্টেন্ট। বেস, অ্যাসিড সাধারণত আম্লিক হয়, এবারে কিছু কিছু অ্যাসিড ক্ষারকীয় হয় যেগুলোকে আমরা বেস বলি, ঠিক আছে, বেসিক বলি আমরা। তো এখানে কতগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু কিছু অ্যাসিড, তাদের সোর্স
রয়েছে। যেমন ধরো ফর্মিক অ্যাসিড কোথেকে পাই আমরা? পিঁপড়ে থেকে পাই, পিঁপড়ের হুল থেকে। সাইট্রিক অ্যাসিড লেবু থেকে পাই। ল্যাকটিক অ্যাসিড মিল্ক থেকে পাই আমরা, মানে দই থেকে যেটাকে বলা হয় সোর মিল্ক। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার থেকে পাওয়া যায়। মেলিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? মেলিক অ্যাসিড আপেল থেকে পাই। টার্টারিক অ্যাসিড আঙুর থেকে পাই। বায়োট্রিক অ্যাসিড এটা র্যানসিড বাটার থেকে পাই। ইউরিক অ্যাসিড ইউরিনালস অফ দ্য ম্যামেলস, ইউরিন থেকে আমাদের শরীরে যে ইউরিন তৈরি হয় সেখান থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তারপরে যেটা ইম্পর্টেন্ট হাইড্রোক্লিক অ্যাসিড, যেটা গ্যাস্ট্রিক জুস থেকে শরীরের মধ্যে যেটা আমাদের অন্ত্র রয়েছে সেখান থেকে পাওয়া যায় এটা। এছাড়াও কার্বনিক অ্যাসিড সোডা ওয়াটার থেকে তৈরি হয়। এগুলো কয়েকটা কমন অ্যাসিডের সোর্স, ন্যাচারালি পাওয়া যায়। সাম কমন অ্যাসিড যেগুলো ইম্পর্টেন্ট কি কি? কার্বনিক অ্যাসিড, এগুলো সবই অ্যাসিডের দুটো ভাগ আছে এখানে, একটা মিনারেল একটা হচ্ছে অর্গানিক। এর ছকটা খুব ইম্পর্টেন্ট। কার্বনিক অ্যাসিড এটা মিনারেল অ্যাসিড, কোথায় পাওয়া যায়? এটা সফট ড্রিঙ্কে, আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাই, সেই কোল্ড ড্রিঙ্কসে কিন্তু অ্যাকচুয়ালি কার্বনিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লিক অ্যাসিড খুব বিষাক্ত অ্যাসিড। হাইড্রোক্লিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যেও তৈরি হয়, আমাদের শরীরের যে যকৃৎ রয়েছে, অন্ত্র রয়েছে, সেখান থেকে কিন্তু হাইড্রোক্লিক অ্যাসিড তৈরি হয়। এটা একটা গ্যাস্ট্রিক জুস, মানে একটা তরল শরীরে তৈরি হয়। অ্যান্ড ইউজড ইন ক্লিনিং মেটাল সারফেসেস ইন ট্যানিং ইন্ডাস্ট্রি। এটা প্র্যাকটিক্যালি যখন আমরা ইউজ করি সেটাকে মেটাল সারফেসকে পরিষ্কার করার ক্ষেত্রে, চামড়া চামড়া যে তো কারখানা সেখানে এগুলো ইউজ করা হয়। নাইট্রিক অ্যাসিড HNO3 বলা হয়, এটা কোথায় ব্যবহার হয়? যেগুলো বিভিন্ন এক্সপ্লোসিভ তৈরি করার ক্ষেত্রে ইউজ করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আর কয়েকটা বলি, যেমন ধরো টার্টারিক অ্যাসিড কি ভাবে হয়? এটা টামারিন তৈরির ক্ষেত্রে টামারিনের মধ্যে থাকে। টমেটোজ এখানে এখানে অক্সালিক অ্যাসিড থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এই সিম্বলগুলো ভালো করে পড়বে। এই বেনজিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, এই সিম্বলগুলো একটু মাথায় থাকে, একটু পরীক্ষাতে আসে। তাহলে এগুলো হচ্ছে সব মিনারেল, মানে আর্টিফিশিয়ালি তৈরি হয়। তার মধ্যে কিছু কিছু আমাদের শরীরে তৈরি হয়, কিছু কিছু অ্যাসিড। আর এই পুরোটাই তৈরি হচ্ছে কিন্তু প্রাকৃতিক খাবারে থাকে, এগুলো হচ্ছে অর্গানিক অ্যাসিড। এটা খুব ইম্পর্টেন্ট। বেস এই যে বললাম, base may be defined and substances capable to release one or more OH ion। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে থাকবে H প্লাস, সবসময় মনে রাখবে H প্লাস, আর বেসের ক্ষেত্রে কিন্তু OH মাইনাস। এটা অ্যাসিডের ক্ষেত্রে, আর বেস মানেই OH মাইনাস, OH মাইনাস এর মধ্যে থাকবে। এর কি কি প্রপার্টিজ আছে? এটা বিটা, খুব তিতকুটে ভাব হয়, টার্ন রেড ইন লিটমাস পেপার, এইগুলো ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার ধরে বললাম আমি, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। সেম ভাবে কতগুলো কমন বেসেস রয়েছে। বেস মানে আবার বলছি কিছু উপাদান যেগুলোকে আমরা ক্ষারকীয় উপাদান বলে থাকি। কি কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই নামগুলো একটু মনে রাখবে, কয়েকটা নাম। স্পেসিফিক্যালি দুটো ইম্পর্টেন্ট, একটা ব্লিচিং পাউডার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে থাকে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে সাবান, শ্যাম্পু যেগুলো আমরা ইউজ করি, সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। এই দুটো একটু মাথায় যেন থাকে। পিএইচ স্কেল, বিখ্যাত একটা স্কেল, পিএইচ স্কেল। এই স্কেলটা দিয়ে আমরা কোন উপাদান কতটা, এটা ছবি দেখালে বুঝতে পারবে, দেখে রাখা দরকার। পিএইচ স্কেল খুব খুব ইন্টারেস্টিং জিনিস, একটা স্কেল, সিম্পলি একটা স্কেল। এটা একটা স্কেল। এই স্কেলটা কি হয়? এটা এমন একটা স্কেল, এই স্কেলের মান থাকে, বড় করে দেখাচ্ছি, এই স্কেলটা, এই স্কেলের ভ্যালু থাকে 0 to 14 পর্যন্ত হয়। 0 মানে সেটা হচ্ছে এক্সেসিভ পরিমাণে অ্যাসিড, এবং 14 মানে হচ্ছে এক্সেসিভ পরিমাণে বেসিক বা বেস, মানে অ্যালকালাইন। এটা অ্যাসিড মানে আম্লিক, এটা ক্ষারক। আর মাঝে 7, এটা হচ্ছে নিউট্রাল, মানে মাঝামাঝি। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এইখান থেকে বুঝতে পারবো, এই স্কেল অনুসারেই বুঝতে পারবো যে সেটা কোন একটা উপাদান, সেটা either it is অ্যাসিড অর বেসিক। এবার বিভিন্ন অবজেক্টের পরীক্ষাতে কোশ্চেন আমাদের আছে, বিভিন্ন অবজেক্টের একটা পিএইচ আমাদের লাগে। যেমন ধরো অ্যাসিড রেন, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসিড রেন আমরা সবাই নাম শুনেছি, আমলিক বৃষ্টি। অ্যাসিড রেন মানে বৃষ্টির মধ্যে থেকে অনেক সময় আর অ্যাসিড থাকে। তো কখন বলবো অ্যাসিড রেন? এটা এক্সেসিভ পরিমাণে পলিউশন হলে অ্যাসিড রেনটা দেখতে পাই আমরা। কখন সেটা বলবো? হয় না যখন তার পিএইচ এর মান 5.6 হয়। মিল্ক, দুধে অ্যাসিড থাকে কিন্তু আমাদের, কত সেটা? 6.5। আমাদের পিওর ওয়াটার, জলের যে জল, জল কিন্তু 7। না জল আম্লিক হয়, না জল ক্ষারকীয় হয়, তার জন্য জল আমরা ভালো খেতে পারি। আমাদের ব্লাড দেখবে একটু, আমাদের মানুষের যে রক্ত একটু নোনতে টাইপের হয়, কারণ তার মধ্যে আস্তে আস্তে করে ক্ষারকীয় ভাবটা চলে এসছে। তার মান 7.36 থেকে 7.42, অর্থাৎ হুইচ ইজ বিয়ন্ড 7। 7 পারফেক্টলি হলে তবে সেটা
নিউট্রাল, 7-এর থেকে কম হলে সেটা অম্ল, আর 7-এর থেকে বেশি হলে সেটা ক্ষারকীয়। এই প্রত্যেকটা অপোজিট মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে লেমন জুস প্রচুর আমরা আমাদের বুঝতে পারি আমরা খুব অম্ল, তার মান কিন্তু খুবই কম, 2.2 থেকে 2.4। আবার খুব বেশির মধ্যে কোনটা আছে, ওয়াশিং সোডা, সি ওয়াটার, কনসেন্ট্রেট NaOH, এগুলোর মান খুব বেশি। সবচেয়ে তাহলে লোয়েস্ট হচ্ছে কনসেন্ট্রেট HCl, আর সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে কনসেন্ট্রেটেড NaOH। এই নামগুলো ভালো, এই সংখ্যাগুলো এবং নাম ভালো করে মনে রাখবে। পিএইচ কথার মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, এটা জার্মান ওয়ার্ড। পি মানে বলা হচ্ছে পোটেন্স, পাওয়ার অফ হাইড্রোজেন বলা হয়, অনেকে এটাকে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেনও বলে থাকে। খুবই খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা টার্মস আমাদের জেনে রাখতে হবে। এটা এনভায়রনমেন্টেরও একটা পার্ট, এনভায়রনমেন্টের মধ্যেই পার্টটা কিন্তু রয়েছে। সল্ট অনেকটা আছে, সল্টটা হয়তো এখন পুরোটা করাতে পারবো না, পরের দিন আমরা সল্ট করাবো, গ্যাসগুলো পড়বো। আর একটা রেট লাগলে আমরা আশা করি ফিজিক্সের সমস্ত পার্টটাকে, কেমিস্ট্রির সমস্ত পার্টটাকে কমপ্লিট করে ফেলবো।